আমি উইথ ডিউ রেসপেক্ট সকল রিকশাওয়ালার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এটা আমি অবাক হয়েছি এই কারণে, দেখুন একটা মানুষ সেই সময় এসএসসি পাশ করা, এবং এটা কিন্তু আজকালকের কথা না, এটা কিন্তু আমি যতদূর জানি কত সালের কথা মনে আছে? এটা হচ্ছে 83-84 সালের গল্প। ওই সময় এসএসসি পাশ করা একটা ছেলে যে চাকরি করছে, সচ্ছল পরিবার, সে কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে বাধ্য হয়ে আবার পরিবার চালানোর জন্য রিক্সা চালাচ্ছে। এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ বলুন। তারপর তখন হচ্ছে আমি ততক্ষণে আমি স্কুলে যাওয়ার মতো হয়ে গিয়েছি। আমাকে স্কুলে আমার মা আব্বা দুজনে আমার বাসায় বসেই আমাকে পড়ান। তো পড়ানোর পরে আমাকে এখন মনে হলো যে আমাকে স্কুলে দেওয়ার দরকার, আমাকে নিয়ে 1-এও না 2-তেও না, আমি 3-তে ভর্তি করাবো একবারে, এক চান্সে 3-তে। হ্যাঁ। তো তখন টিচাররা বললো আপনার এতটুকু মেয়ে 3-তে ভর্তি করাবেন, তো বললো যে আপনারা এক্সাম নিয়ে দেখেন, টেস্ট করে দেখেন, যদি পারে তো করবেন, না হলে তো 1-এই ভর্তি করা। তো আমাকে বললো যে মামুনি তোমার নামটা লেখো তো এখানে, তোমার ঠিকানাটা লেখো। তখন আমি ইংলিশে নামটা লিখলাম, আমার অ্যাড্রেসটা লিখলাম। তো লেখার পরে আমাকে একটা ইংরেজি বই পড়তে দিল, 2 লাইনে একটা রাইমস আর কি, আমি ওটা পড়লাম। তারপর আমাকে একটা অঙ্ক কষতে দিল। তো বলার পরে হ্যাঁ ও পারবে 3-তে। আমার আব্বা এর ভিতরে অনেক অসুস্থ হয়ে গেলেন, যেহেতু তার এত কষ্ট করার তো অভ্যাস নাই, রিক্সা চালে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আব্বার অনেক অসুখ হয়ে গেল। অসুখ হওয়ার পরে আমাদের তো ওখানে কেউ নাই। এর ভিতরে আমার আর একটা ভাই হলো, আমার ছোট ভাই। তো যে বাসাতে থাকতাম তার পাশের বাসায় বরিশালের একটা লোক ছিলেন, ইসমাইল নাম। তো উনি খুব ভালোবাসতেন আব্বাকে, এবং আব্বা বলছে যে তুমি যদি আমাকে ভাই ডাকতে মনে চাই বা বলো, কিন্তু ধর্মের কোনো সম্বন্ধ নেই আমার কাছে, শুনে এগুলো আমি লাইক করি না। তো যাই হোক, উনি খুব ভালো লোক। তো বলো যে ভাই এখন কি আমি আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে পারি? তো বললো যে তুমি কি করতে চাও? আমি তো এরকম অসুস্থ, তখন খুলনা সদর হসপিটালে আব্বা অ্যাডমিটেড। তো বলো যে সংসার চলে না, কি করবো? তখন আমার ভাইয়া মনে আছে কাঁঠালের সিজনটাতে। তো বলো যে একটা বেশি টাকার একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কি আমার তো ভ্যান আছে, মানে রিক্সা না ভ্যান, যেটা ঠেলা ভ্যানের মতো। তো যদি কাঁঠাল কিনে যদি 6টা পিরিচ 6টা চামিচ কিনে, ওই কাঁঠালগুলো যে এখন যেমন আমরা ঢাকা শহরে দেখি যে মোড়ে মোড়ে যে পেঁপে বিক্রি হয়, তারপরে হচ্ছে ওই যে খাবারগুলো রেডিমেড যে খাবারগুলো, ওটা ওভাবে বিক্রি করি, তাহলে লোকে খাবে। কারণ অনেকে তো কাঁঠাল খেতে ইচ্ছে করে, কেউ বাড়িতে নিয়ে যায়, বা অনেকে এগুলো পারে না, বা সংসারে 2-4 জন খায় আর 2-4 জন খায় না, এরকম যাই হোক আছে, অনেকে পছন্দ করে না। তো যদি এরকম পায় তাহলে দেখি। তা ইন্টারেস্টিং ফ্যাক্টর, কাঁঠালের গল্প আপনি বললেন না। কাঁঠাল সবারই যে প্রিয় তা কিন্তু না, আমারও প্রিয়, কিন্তু খুব বেশি যে মানে পছন্দ করি তা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাসার স্পেশালি 2-1 জন মেম্বার আছে যারা কাঁঠালের নাম শুনলেই ভয় পেয়ে যায়। তো সেই কারণে দেখা যায় লাস্ট 4 or 5 ইয়ার্স আমার বাসায় কাঁঠালই ঢোকে না। তো জাতীয় ফল আমি সম্মান রেখেই বলছি, যারা পছন্দ করে তাদের জন্য বাকি মেম্বারদের স্যাক্রিফাইস করা উচিত, কারণ অনেকে স্মেলটা নিতে পারে না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ বলুন। তারপর এরকম তো বললো যে এটা যদি এটা আনকমন একটা ব্যাপার, তো এটা যদি আমরা ফুটপাতে এরকম বিক্রি করি তো সবাই খাবে। আর এটাই আমার মনে হচ্ছে যে এখন আমি তো বুঝি যে খুলনা মনে হয় ওই প্রচলনটা বোধহয় আমিই প্রথম করেছিলাম, যে ওরকম। তা আব্বা বললো বেটা তা তোমার সাথে কে যাবে? তো বললো যে আমার সাথে আজমির যাবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছেন তখন? ওই যে 3-তে, ক্লাস 3-তে ভর্তি করে দিয়েছে। ওকে। তো আমি ওটা গেলাম কাকার সাথে। এখন দেখি যে বৃষ্টিতে ভিজে, তো ছোট, তারপরেও ভাবি যে রাস্তায় দাঁড়ায় এগুলো বিক্রি করা হচ্ছে এবং আমি এটা সেলস করছি, এটা কেমন যেন আমার কাছে একটু লজ্জা লাগছে। কাকারে বলি কাকা বাড়ি চলেন তো, এগুলো বিক্রি হচ্ছিল তখন। হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে, এবং ওই যে হাতে কষ্ট লেগে যাচ্ছে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা আর কি। তো আইডিয়াটা কিন্তু ভালো। আমি ঢাকা শহরে কখনো, আমার মনে হয় যারা আজকে এখানে শুনছেন তাদের মধ্যে যদি কেউ এরকম ট্রাই করে দেখতে পারেন কাঁঠাল বিক্রির চেষ্টা। কিন্তু এটার একটা বড় সমস্যা হচ্ছে এটাকে হাইজেনিক ওয়েতে উপস্থাপন করা। কারণ উনি যেটা বলছেন যে হাতে আঠা উঠে লেগে যাচ্ছে, কেউ হাত দিয়ে তুলে কাঁঠাল যদি বিক্রি করে ফ্রিজে দেয়, ওটা আসলে স্বাস্থ্যকর না, যদিও আমরা অস্বাস্থ্যকর অনেক খাবারই খাই। সো এটাকে যদি একটু হাইজেনিক উপায়ে, এবং কাঁঠালের কোয়ালিটিটা যদি ভালো হয়, যে নরম খুব বেশি না, খাজা কাঁঠাল যেটাকে বলে, খাজা কাঁঠাল, রসা কাঁঠাল এবং খাজা কাঁঠালের দুইটাই। সো আজকে আমরা কাঁঠালের গুণগান নিয়ে বসেছি হচ্ছে আমাদের জীবন গল্পে। আপনারা যেটা করবেন এটাকে একটু সুন্দর করে যদি উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা বিজনেস হতে পারে, কজ ইটস এ ভেরি ইউনিক বিজনেস। তবে দয়া করে ক্রেডিটটা জীবন গল্পকে দিবেন না, কারণ আমি চাই না এই অনুষ্ঠানের ব্র্যান্ডটা কাঁঠাল ব্র্যান্ড হয়ে যাক। ওকে, হ্যাঁ বলুন। তো উনি একবেলা রিক্সা চালাতেন আর একবেলা হচ্ছে এই ব্যবসাটা আমাকে নিয়ে করতেন। আচ্ছা। তো আবার রাতে আব্বার কাছে যেতেন, রাতে উনি থাকতেন আব্বার কাছে। উনি আমাদের জন্য খুব হেল্পফুল পার্সন ছিলেন ওই সময়টাতে। তখন এরকম করতে করতে আব্বার অবস্থা খুবই অবনতির দিকে। তো আমার ফুপুদের বাড়িতে খবর দেওয়া হলো। আমার এক ফুপু আসলেন, আসার পরে আমাদের বাড়িতে নিয়ে গেলেন, আপনার বাবাকে। হ্যাঁ আমাদের ফ্যামিলি সহ নিয়ে গেলেন। আমরা যখন খুলনাতে যাই তখন আমাদের যে আমার বাবার যে পোতার জায়গা, পোতা যেটা বলে যে বাস্তু যে ঘরটা, হ্যাঁ, তো ও ঘরটাও এসে দেখি নাই।
আমার যে ওই চাচারা ছিল ওরা খুলে মুলে নিয়ে রান্না বান্না ভাত তরকারি রান্না করে ও ভাবছে যে এবার গেছে তো গেছে, এটা আমাদের জন্যই হয়ে গেছে এরকম। তখন আবার এই অবস্থা, আমাদের কোথায় আমরা উঠবো। তো আমার একটা নোয়া চাচা ছিলেন, ওই সৎ চাচা যেটা, উনিও নাই তখন, উনি মারা গেছেন। বড় চাচাও মারা গেছেন, একটা চাচাই ছিলেন আর কি, সেজো চাচাটা, যেটা বেশি মানে ক্রিমিনাল টাইপের, ওনাকে মুন্সি বলেই ডাকতো সবাই। তো উনি ছিলেন, তো ওনার ঘরে কারোর ঘরে উঠতে দিল না। ওই নোয়া চাচার ছেলে মেয়েরা ওরা বললো যে চাচা আমার ঘরে উঠুক। আচ্ছা, তখন তো আব্বা মনে করেন যে খাটিয়ায় যে মরা যেটাকে বলে এরকম, মানে মারা গিয়েছে না মানে এরকম অবস্থা, মানে মৃতপ্রায়। তার মুখে 2 বার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে যে সে মারা গেছে, এই অবস্থা। তার মাথায় চুল নাই, মানে কঙ্কাল সার। আমরা বুঝতে, ডাক্তার তখনও বলেনি যে তার অ্যাকচুয়ালি কি রোগটা হয়েছে। তো মানে তার দিকে কোনো সুস্থ মানুষ যদি তাকায় সে ভয় পাবে, সে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না, এরকম অবস্থা। তো আর আমার আম্মা হচ্ছে তো খুব ভালো বংশের মেয়ে, ভালো ঘরের, অভাব অভিযোগ কাকে বলে বুঝে না, কিন্তু আমার আব্বার সাথে এসে তো এখন বুঝতেছে, কিন্তু সে তো ঘর থেকে বের হয় না। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, জীবন গল্পের এই যে শৈশব, আমাদের আজকের যিনি অতিথি আজমিরা, যার নিকনেম হচ্ছে কবিতা, তো আজমিরার যে শৈশবটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই শৈশবের আজমিরাকে দিয়ে আজমিরার পুরো জীবন গল্পটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু একটা বড় রকমের ভুল হবে। বাবার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো ওখানে ওঠার পরে ওনাদেরও এরকম কাঁচামাটির ঘর, ওই চাচারও হচ্ছে 4টা ছেলে 4টা মেয়ে। তো বললো যে যেহেতু আমার বাবা যদি থাকতো তাহলে তো ও খেতো, এখন চাচা ফেলে দিব নাকি। আগের 5 বছর মেয়াদি বিজিবি কার্ড ছিল, যে এখন যেটাকে রেশন কার্ড বলে, 30 কেজি মাসে 30 কেজি গম বা চাল এটা দিত, ওটা একটা দিয়ে দিল। তো মা তো সেই কান্না যে আজকে আমার কাউন্সিলে যেতে হবে চালের জন্য, কোন ঘরের মেয়ে ছিলাম আমি, লাইনে দাঁড়াতে হবে, ভাগ্যের কি নির্মম পরিহাস এটা। তো বললাম, আমি বললাম যে মা তোমার যাওয়া লাগবে না, আমি যাব, অন্যান্য লোকজন যায় আমি যাব। তো ওরকম আমি যেতাম, হেল্প করতো সবাই। তো এর ভিতরে ভাইয়া কি হলো, ওই স্কুলের কিন্তু রেজাল্ট দিয়ে দিল, বাৎসরিক রেজাল্টটা দিয়ে দিল ক্লাস 3। তো ওইখানে তো এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা বা যে অ্যাড্রেসের বিষয়টা ওরকম আপ টু ডেট ছিল না। তো যতটুকুই ওখানে ঠিকানা ছিল, ওই টিচাররা রেজাল্ট পাওয়ার পরে, মানে আমি ওই 3 মাসে পল্লীমঙ্গলে তখন ব্যাপক অনেক স্টুডেন্ট, ওখানে আমার ক্লাস 3-তে ছিল 96 জন স্টুডেন্ট। তো ওর ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম। রেজাল্ট দেওয়ার পরে তখন হচ্ছে ওই টিচার আমাকে দেখার জন্য, মানে আমাকে নেওয়ার জন্য ওই অনেক ট্রাই করে, অনেক খুঁজে যে বাড়িওয়ালার কাছে থাকে, আমরা বাসা ভাড়া ছিলাম, তো ওনার কাছ থেকে মানে কিছু প্রাইমারি ঠিকানা নিয়ে, হেল্প নিয়ে, উনি খুঁজতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসলো। মানে তো বললো যে মেয়েটা তো একটা সুন্দর রেজাল্ট করছে, আমরা তো আন্ডার এস্টিমেট করছি। হ্যাঁ, ওই খুলনা পল্লী মঙ্গল স্কুলের টিচার, তো ও তো ফার্স্ট হয়েছে, এটা বললো। তখন তো আর অত বুঝতাম না যে ফার্স্ট সেকেন্ড বা এই কম্পিটিশন। এখন যে বাচ্চারা কেজিতে পড়ে, মানে প্লে নার্সারিতে পড়ে, এদের ভিতরে যে ওটা তো আমাদের ভিতরে ওই সময়কার ছিল না। তো বুঝতাম যে আমি ফার্স্ট হয়েছি, আমি লিখেছি ফার্স্ট হয়েছি, এটা তো এমন কোনো কিছু আহামরি কোনো কিছু না, আমার যে নিতে আসতে হবে। তো আব্বা বললো যে ভাই আমি তো এরকম মরার মতো অবস্থা, এখন তো আমার তো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খুলনাতে যাওয়া সম্ভব না। তখন টিচাররা চলে গেলেন, 2 জন আসছিলেন। তো এখন ওই আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। এখন আমার পড়াশোনা কিন্তু ভাই বন্ধ, তো প্রত্যেক ঘরে তো ছেলে মেয়ে আছে, সবাই পড়তে বসে, তো আমার তো মন চাই যে আমি পড়তে বসে, তো ওদের সাথে বসে যেতাম পড়তে। তা এর ভিতরে ছিল আমার একটা চাচাতো ভাই, সে আমার আব্বার বড়, ওই বড় চাচার ছেলে। সঙ্গত কারণে আমার আব্বা তো দ্বিতীয় ঘরের ছেলে, এ কারণে ও হচ্ছে কিছুদিনের বড় আমার আব্বার। তো ওর একটা মেয়ে, ওর 2টা ছেলে মেয়ে, বড় মেয়েটার নাম লিপি, ছেলেটার নাম কবির, ওরা পড়াশোনা করতো। তো আমি বললাম, তো ও আমাদের বয়সে বড় বিদে আমরা সবাই ওকে ফুপু ডাকতাম। তো বললাম যে ফুপু আমার না একটু স্কুলে ভর্তি করো। তাই বলে তুই স্কুলে যাবি? তাই আমি বললাম হ্যাঁ, দেখো না আব্বার এই অবস্থা, তখন কালকে তুই আমার সাথে স্কুলে যাবি। তো তখন ক্লাস 5-এ পড়ে, তখন মনে আছে ও আমাকে 7 টাকা দিয়ে ভর্তি করালো, এবং ওর সাথে আমি নিয়মিত, এইবার আমি আর বাড়ির কোনো কাজে যাই না, এখন আমাকে বেঁধে রাখলে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও আমি আর থামছি না, বাড়িতে আমি স্কুলে যাচ্ছি। মানে বৃষ্টির সময় তো ভাই আমাদের বাড়ির উঠানে মনে হচ্ছে গরু আছে তো প্রত্যেকের, মানে আঁঠু কাদা যেটা বলে, মানে
সেই ইলাহি অবস্থা, ওর ভিতর থেকেও চলে যেতাম স্কুলে। ওই যে আগের কালে যে পলিথিন ছিল, যে 2 টাকা পলিথিন, অনেক বড় জামাটা আর হচ্ছে বই, ওই পলিথিনের ভিতরে আর একটা প্যান্ট এক্সট্রা নিতাম, কারণ ওই মানে ফুটবল খেলার মতো ডিগবাজি খেতে খেতে তো স্কুলে যাওয়া লাগতো। হচ্ছে স্কুলের পুকুর থেকে গোসল করে কাদা ধুয়ে আবার ওই জামা কাপড় পরে আবার ক্লাস করতাম। তো ওখানে গিয়ে যেহেতু আমি শহরের স্কুল থেকে পড়াশোনা করে অন্তত 2-4-6 মাস গেছি, তো আমি একটু চটপটে বেশি ছিলাম। যাই হোক, সঙ্গত কারণে তো ওই কিছুদিনের ভিতরে আমি ক্লাস মনিটর হয়ে গেলাম ওখানে। তো এরকম করে ক্লাস 3-তে পরীক্ষা দিলাম। এর ভিতরে আবার অবস্থা একটু উন্নতি হতে লাগলো। তো এর ভিতরে শীতকাল চলে আসলো। এখন আমাদের ওদের ঘর থেকে যেতে হবে, এক ঘরের ভিতরে থাকা যাবে না। ওরা বললো যে এখন তুমি সুস্থ হয়েছো, একটু কাজকর্ম করো, ছেলে মেয়ে দেখো, আমরা তো আর পারছি না, এটা বললো। তখন ভাই দেখেছেন কিনা গ্রামে যে কুড়ে ঘর যেটাকে বলে, মানে হচ্ছে নিচে ওই খড় বিছিয়ে ওটার ভিতরে আমরা থাকতাম। আর আব্বা কি করলো যে টিউশনি জোগাড় করলো। মানে আপনার বাবা কি তখন সুস্থ? একটু সুস্থ, মানে লাঠি ভর দিয়ে হাঁটতে পারে। আচ্ছা, টিউশনি শুরু করলো। আর ওই যে গ্রামের যে মক্তবটা আমাদের বাড়ির সামনেই এখনো আছে, ওখানে এখন ওটা প্রাইমারি স্কুল হয়েছে। তো ওখানে আব্বাকে বললো যে তুমি এখানে একটু সময় দিও। ওই যে আবার সেই পুরনো মুষ্টি চালের কাহিনী, ওইটা ওইভাবেই মোটামুটি জোড়াতালি দিয়ে আমাদের সংসার চলছে মোটামুটি ভালো। তখন আমাদের ওই সময় 2 বেলা খেতাম। এখন আমি 9-এ উঠে গেলাম। 9-এ ওঠার পরে যে প্রথম যখন যে এরশাদ সাহেব যে মেয়েদের উপবৃত্তি যে চালু করেন, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন প্রথম আমি টাকা পেলাম 610 টাকা। যাই হোক, এরকম করে চলতে থাকলাম। আমি প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলাম হচ্ছে 1996 সালে। 56 জন পরীক্ষা দিছিলাম আমরা প্রথম ব্যাচে। রেজাল্টের সময় হলো কি, 2টা রোল নাম্বার আসলো, একটা পাস আর একটা উইথহেল্ড, আর সব ফেল। যেটা আমাদের সময় তো তখন ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, বোর্ড স্ট্যান্ড। তো আমরা সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করলাম। ফার্স্ট ডিভিশনে ফেল সেটা হচ্ছে কি 600-তে ফার্স্ট ডিভিশন, 550-তে সেকেন্ড ডিভিশন, এরকম ডিভিশন ওয়াইজ ভাগ করা ছিল। কিন্তু এক সাবজেক্টে ফেল করেছি। আমি জীবনে প্রথম শুনলাম আর কি ফার্স্ট ডিভিশনে ফেল। এটা যে অনেকেই বলে যে গ্রামের লোকজন, আমরা সবাই এটা মজা করেই তখন বলতাম যে লোকের কথা মিথ্যা না। 679 পেয়েছিলাম আমি, তাতে তা ফেল। কেন ফেল করলেন? কেমিস্ট্রিতে 2 মার্কে ফেল করলাম রিটেনে। আমি সায়েন্সে ছিলাম। তো এরকম সবাই, মানে আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা এরকম ছিল, মানে মাত্র একটা মেয়ে পাশ করলো গ্রেসে অঙ্কে 3 নিয়ে, ও সেকেন্ড ডিভিশনে পাশ করলো। আর আমার রোল নাম্বারটা আসলো উইথহেল্ড, পরের বার পরীক্ষা দিয়ে আর কি। যাই হোক, আমি পাশ করলাম। এরকম করে এখন আমি কলেজে ভর্তি হব। আমাদের বাগেরহাট ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ, নাম শুনেছেন? ওটা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। ওটাতে ভর্তি হলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে চলছে পড়াশোনা। আব্বা এরকম কষ্ট করে যাচ্ছেন, আমি ফাঁকে আবার এখন আমি একটু টিউশনি করা শুরু করে দিছি। ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে হচ্ছে অনার্সে ভর্তি হয়ে গেলাম। তা আব্বা বললো যে অনার্স নিবি তুই, কারণ আমার একটা, আজকে বলি তোকে, আমার একটা স্বপ্ন। সেটা হচ্ছে আব্বা যখন এসএসসি পাস করলেন, পাস করার পরে যখন কলেজে ভর্তি হতে গেলেন, তখন আব্বা টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না, এবং আব্বা প্রিপারেশন নিয়ে গেছিল যে এই টাকায় ভর্তি হতে পারবো, কিন্তু ভর্তি হতে পারছিলেন না। তখন আব্বা কান্না করে দিছিলেন এই কলেজে, এবং কলেজের সাথে কথা বলে আসছিলেন যে কলেজ তুমি আমাকে মানে পিঠ দেখিয়ে দিলা, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র না, আমি পারলাম না। আমার যদি আমার ওরের যত কোনো সন্তান, আমার যদি কোনো প্রথম ছেলে হোক বা মেয়ে হোক, আমি তোমার কলেজ থেকে আমি যত ভালো ভালো প্রতিষ্ঠানে আমি মানে সুযোগ পাই কিনা, তোমার এখান থেকে আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি ওকে এমএ পাস করাবো এখান থেকেই। এটা বলে আব্বা কান্না করে চলে আসছিলেন। ফর্ম ফিল আপ করতে গেছি, আগে আব্বা আমাকে নিয়ে মিষ্টির দোকানে ঢুকছে। আগে 2 বাপ বেটিতে ভরপুর খেয়ে তারপরে হচ্ছে টাকা বাসুক আর ছাই না বাসুক এরকম। তো এটা নিয়ে মায়ের সাথে খুব ঝগড়া হতো যে তোমার হিসাব নাই কিছু না, সংসার চলবে কি দিয়ে, যদি 5 টাকা বাঁচতো। তখন তো আমি কিন্তু ভাইয়া 7 টাকা 8 টাকা কেজি চাল কিনেছি আমি। আচ্ছা, এরকম আমি আমার ছোটবেলাতে এরকম দেখেছি। 7 টাকা আমার মনে আছে। আমার মা তখন আমি ক্লাস 6-7-এ পড়তাম, তো ওই সময়টাতে 50 টাকা পকেটে দিত। 50 টাকা পকেটে দিয়ে আবার সেফটি পিন দিয়ে মেরে দিত। আমি হাফ প্যাডেল সাইকেল চালাতাম। সাইকেলের যে মাঝখানে যে 3 কোণাটা ত্রিভুজ আকৃতি থাকে, মাঝখান দিয়ে ফুল প্যাডেল করতে পারতাম না, হাফ প্যাডেল চালাতাম। তো হাফ প্যাডেল চালাতে চালাতে এক হাত দিয়ে ধরতাম, এক হাত সিট, ডান হাতের বগলে যে সিট থাকতো, হাফ প্যাডেল করতে করতে বাজারে যেতাম। এবং আমার মনে আছে আমার 50 টাকা দিয়ে আমার মা আমার ওই আপনার হচ্ছে হলো সেফটি পিন দিয়ে দিত, যাতে 50 টাকা হারায় না যায়। এবং এই 50 টাকা নিয়ে যেতাম। আমার এখনো মনে পড়ে যে 3 টাকা 4 টাকা 5 টাকা 60 টাকা কেজি অনেক সবজি আমি কিনেছি। 40 টাকা কেজি গরুর মাংস ছিল, এটা আমি জানি না। এবং ওই সময়ও মানুষ বলতো যে 40 টাকা কেজি গরুর মাংস আমরা 60 টাকা কেজি কিনেছি, 6 টাকা কেজি কিনেছি। ইনফ্যাক্ট এখন বোধহয় 500 550, আমি জানি না, আমি বাজার করি না, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট
এগুলো গল্প যখন শুনি তখন কিছুটা শৈশবের কথা মনে পড়ে যায়। সেটা এরকম বের হওয়ার পর আব্বা বলে যে অনেক কষ্ট হয়েছে, লাইনে দাঁড়ায় বাবা, আগে খায়নি, চল আব্বা চলেন, এটাই আর কি। খাওয়ার পরে সবকিছু নিয়ে বাড়ি গেলাম। তা মা বলে যে আমাদের জন্য কিছু আনো না, আজকে তো নিশ্চয়ই মিষ্টি হয়েছে। তার কাছে হ্যাঁ তোমাদের জন্য আনছি। তো আমাদের একটা মশারির ভিতরে আমরা 5 জনই ঘুমাতাম, আব্বা, আম্মা, আমার ছোট 2টা ভাই। তো 2 টাকা হলে সবকিছু হয়ে যেত। মানে 2 টাকা হলে আমার কলেজে যাওয়া হয়ে যেত। ওই যে 1 টাকা দিয়ে বাঁচা যেতাম, আমাদের স্টুডেন্টদের জন্য 1 টাকা ছিল। আচ্ছা। তো আমি একটা জামাই পরতাম মনে করেন যে 6 মাস, কিন্তু ওটা আমি আয়রন করে, মানে তখন ওই 3 টাকা নিত একটা জামা 3 পিস আয়রন করতে। তো আমি যখন কলেজে যেতাম তখন আমি লেডিস জুতাগুলো কেন যেন আমি পছন্দ করতাম না। আমি সবসময় জেন্টস স্টাইলের জুতাগুলো হ্যাঁ ওরকম পরতাম। তো আমি কলেজে গিয়েই আমি এই খোঁজগুলো নিতাম যে স্পোর্টস সাইডের কিগুলো আছে। তো আমি রোভার স্কাউটে নাম দিলাম, আমি রেঞ্জার হয়ে গেলাম, মানে যে মেয়েদের যে লিডার, টিম লিডার, ওটাকে রেঞ্জার বলে রোভার স্কাউটের ভাষায় কলেজের। আর হচ্ছে আমি আউটডোর ইনডোর গেমগুলোতে আমি পার্টিসিপেট করতাম। তো এভাবে চলছি। প্রথমে ভাই একটা কথা বলে রাখি, আমি যখন প্রথম আব্বা আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি করায়, তখন আব্বা আমাকে বলে বাবা এখন তুমি বড় হয়েছো, তোমার কলেজে ঢোকার আগে 2টা সিনেমা হল আছে, তো তোমার কলেজ টাইমটা এমন সময় যে তুমি কিন্তু 2টা শোই তুমি কমপ্লিট করতে পারবা। তো তুমি যদি আমাদের অগোচরে এগুলো করো তো আমাদের কিন্তু করার কিছু থাকবে না। বাবা আমাকে বলছে। তো ভাইয়া যখন মানে আমি অনার্স ওর ফার্স্ট ইয়ারে মানে শেষের দিকে, তখন হচ্ছে আমি প্রথম সিনেমা হলে যাই। তখন আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে। এর ভিতরে যে সিনেমা হলটা কোথায় বা বাগেরহাটের যে অলিগলি রাস্তাগুলো কোথায় আমি চিনতাম না। ওই যে কলেজে করে যেতাম, গাড়িতে নিয়ে যেত, আবার গাড়ি থেকে যে ফেরিঘাটে আসতাম, এই পথগুলো চেনা ছিল এরকম। তো আর হচ্ছে আড্ডা মারা বা যে বাজে টাকা খরচ করা, এই সোর্সটাও তো আমার নাই, প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন ওই দিন ভ্যানে উঠলো একটা মুরব্বী আর একটা মহিলা আর একটা ইয়াং একটা ছেলে। বৃষ্টি হচ্ছে, সেই ধুমছে বৃষ্টি, একদম ভিজে। আমাদের এলাকার যে একটা বাজার আছে, সাইনবোর্ড বাজার নাম, ওই ছেলেটা ওখানে নামলে একটা ব্যাগ আছে হাতে ওর। আচ্ছা। প্রচুর বন্যার মতো বৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো বলে যে তুই ব্যস্ত, এদিকে আস। তুই তো না, মানে আরেকটা ছেলে এসে বলতেছে যে আমার যে পরিচিত আগে থেকে। হ্যাঁ। তো আমি ওখানে একটু বসলাম, মানে ওরা ডাকলো। তো ওই যে ছেলেটা আমার আত্মীয়, ওটা ডাক দিয়ে বললো যে ওই ছেলেটাকে যার হাতে ব্যাগ, তো বললো যে আজমির তো আমার একটা বন্ধু। তো আমি বলে ভালো। তা বললো যে আপনার বাড়ি কোথায়, এই জায়গার নাম কি, এই বললো ইন্ট্রোডিউস। তা হচ্ছে বললো যে তুই বাড়ি যাবি না, আমাকে বললো আমার ওই রিলেটিভটা। তা বললো হ্যাঁ বাড়ি যাবো। তাহলে ভ্যানে আসুক, আমরাও তো বাড়ি যাচ্ছি, ও আমাদের বাড়ি যাবে। বললাম যে আমি ভ্যানে যাবো না, আমার যাইতে দেরি হবে, আমার একটু কাজ আছে। তো বলে কোনো কাজ নেই, ওঠো ভ্যানে। তখন একটু লজ্জাও লাগতেছে, কারণ ওরা তো ভ্যানে যাবে, ওরা যদি দাঁড়ায় থাকে পথে, যদি দেখে যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো উঠলাম, ওঠার পরে তো ওই যে ভ্যানে ওঠার পরে 2-3টা কথা হলো যে আপনি কি পড়াশোনা করেন, কোথায় পড়েন। ওই ছেলেটা বললো আমাকে, কিন্তু ওই ছেলেটা 1 বছর ধরে নাকি আমাকে ফলো করে। আপনার সঙ্গে ওই আগন্তুক বা অপরিচিত যে ছেলেটি, তার সঙ্গে টুকটাক কথাবার্তা হচ্ছিল এবং আপনাকে সে বললো যে 1 বছর আগে থেকে আপনাকে সে ফলো করে। এটা আপনি পরে জেনেছেন, তাই তো? নাকি ওই ছেলেই আপনাকে বললো? পরে জেনেছেন। ওকে, বল। তো জানার পরে আমি আমার হচ্ছে স্টেশনে নেমে গেলাম, আমার বাড়ির সামনে, ওরা চলে গেল। তখন হচ্ছে আমাদের বাদাল যে বাজারের কথা বললাম, ওখানে আমি প্রাইভেট পড়তে যেতাম একটা হিন্দু টিচারের কাছে। তো আমরা একসাথে 10-12 জন পড়তাম। তো ওখানে একদিন ওই লাবলু নামের ছেলেটা আসলো, মানে যে রিলেটিভ নাম বললে সুবিধা হবে, লাবলু। ও আসলো, এসে বললো যে একটা কার্ড দিল আমাকে, বলে যে এটা হচ্ছে আমার দোকানের নাম্বার, আর হচ্ছে আমার ওই দোস্তর মোবাইল নাম্বারও আছে এখানে, তা তো যদি কখনো দরকার হয় তো ফোন দিস। এটা বললো। তো আমি তোদের তো আমার দরকার হবে না, তোদের আসা যাওয়ার পথেই তোকে দেখি। তা বললো তারপরেও, কিন্তু এটা তো হচ্ছে ওর চাল আর কি ছিল। যাই হোক, ওটা আর মনে রাখিনি। কিন্তু ওর নাম কি ছিল যিনি আপনাকে ফলো করেন? ওর নাম ছিল শোয়েব খান। ওকে। ওর বাড়ি হচ্ছে মঠবাড়িয়া। তো একদিন শবে বরাতের সময়, 2002 সালের কথা, শবে বরাতের আগের দিন, তো বাদাল বাজারে আমার আর একটা রিলেটিভের একটা দোকান আছে। তো আমরা প্রাইভেট পড়ে একসাথে বেরোইছি। ও একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ মানে দোকান দিল, যে গার্মেন্টস এর কাপড় চোপড় এগুলা নতুন। না, আমাদের আর একটা রিলেটিভ ওই বাদাল বাজারের পরে। এখানে শোয়েবের কোনো ফ্যাক্ট নাই। তো বললো যে তোরা যদি পাবলিসিটি না করিস, তোরা যদি না কিনিস, তো বাইরের মানুষ কি কিনবে, এদিকে আয়। তো ওর সাথে ওর আবার ফোন কলের মানে ফোনের দোকান। তখন তো হচ্ছে ফোন খুব রেয়ার, মোবাইল ফোন 20 টাকা, 22 টাকা, 25 টাকা পার মিনিট ছিল। হ্যাঁ, ওরকম কল করতো। তখন বলে যে এখানে মোবাইলের দোকান দিয়েছি, কিন্তু কোনো কাস্টমার আসে না, এত কম মোবাইল, তো কি করা যায়। তাই আমি বলে তো তোদের কারো কাছে নাম্বার আছে, তোরা কথা বল। তোর এখান থেকে কথা বলে টাকা দেওয়া লাগবে না, তোরা 2-3 টাকা যা মনে কয় তাই দিস, কিন্তু নাইলে আব্বা আমার ব্যবসা থেকে উঠাই দিবে, তোরা খরচ করে। এরকম মানে খুব বাউন্ডুলে ছেলে, তো বাবা জোর করে আর কি প্রতিষ্ঠানে বসায় দিছে, ও নষ্ট করে আর কি বাবার টাকা। তো আমরা 5-6 জনে মিলে তখন বললাম যে আমার কাছে তো একটা কার্ড ছিল, দেখে আছে কিনা ব্যাগের ভিতর, দেখি যে কার্ডটা আছে। আমি বলে এই নাম্বারে ফোন দিয়ে কথা বল।
ওই ছেলে ফোন দিয়ে বলতেছে যে এই নাম্বার তুই কোথায় পেলি? আমি বললাম কেন, তুই চিনিস নাকি? বলে তো আমার এক দোস্ত হয়, মানে এর সাথে আচ্ছা, নাম্বারটা আপনি কোথায় পেলেন? আমারও প্রশ্ন। ওই যে কার্ডটা দিল আমাকে, ওই যে লাবলু যে কার্ডটা আমাকে দিয়ে আসলো, কি ছিল? ওই যে প্রথম রিলেটিভ, মানে বললাম যে নাম বললে সুবিধা হবে, হচ্ছে আলটিমেটলি শোয়েবের সঙ্গে পরিচয় করে দিয়েছে নাকি? আচ্ছা, তো লাবলু আপনাকে কার্ডটা দিল। নাম্বারটা কার ছিল? লাবলুর ছিল না শোয়েবের ছিল? শোয়েবের ছিল। কিন্তু আমার তো ফোন নাই যে এখন ট্রাই করবো যে নাম্বারটা কার, ওইটা ব্যাগের ভিতরে ওভাবে পড়ে আছে। তো যখন ওই ফোনের অফারটা দিল তখন বেরোতে বললো যে এটা তো আমার একটা বন্ধু নাম্বার। আমি তুই একে চিনিস? তো বলে হ্যাঁ আমি চিনি। আমি চিনি, এটা লাবলুর নাম্বার, ও ফোন পাবে কোথায়? আমি ওর যে নাম্বার দেওয়া, তা বলেছে ওর দোকানের নাম, কিন্তু নাম্বারটা দিয়ে দিছে ওটা হ্যাডামের জন্য, মানে যেটাকে বলে বাংলা ওদের বলার জন্য যে তাহলে এর ফোনের ফোন টোন আছে এরকম। তো বলে আচ্ছা ঠিক আছে তাহলে কথা বল। তো কথা বলে যে ভাই কোথায়, এই তাই, এই কালকে তো সবে বেরাত, আপনি আসিয়েন, আমাদের দাওয়াত থাকলো। আমি আর কথা বললাম না। আমি বলে না এখানে কথা বলে আপনি জানতে পারলেন যে এটা শোয়েবের ফোন। হ্যাঁ, আচ্ছা। ওই যে ওই রাসেল নামের ওই ছেলেটা বললো, ওর নাম রাসেল, যার দোকান। তো গেল একদিন পরে সবে বেরাত, একদিন দেখি সবে বেড়াতের দিন বিকেল বেলা, সবে বেড়াতের দিন আমার ফুপুরা আমাদের বাড়িতেই আসে সবাই, বাবার বাড়িতে, বাবা আমার কবর জিয়ারত করার জন্য। গরিবানা হালে হলেও মানে মোটামুটি আমার আব্বা আবার হচ্ছে খুব খাওয়া প্রেমিক লোক, উনি খেতে খুব পছন্দ করেন, সেটা বুঝতেও পারছিলাম আমরা আপনার গল্প শুনে। হ্যাঁ, খুবই মানে আমার এরকম যে কষ্ট অভাব অভিযোগ থাকুক, চাল কেনার জন্য বাজারে গেছে আব্বা, উনি বিশাল একটা মাছ কিনে নিয়ে আসছেন। তখন আম্মা সেই চিল্লাপাল্লা, তুমি চাল নিয়ে আসলা না, তুমি মাছ নিয়ে আসলা। তা বলে যে তুই জানিস তোর ওই পাশের ঘরে গেলে তোকে চাল ধার দিবে কিন্তু তোকে মাছ ধার দিবে না। মানে হাসিও লাগে, কষ্ট পায়, এরকম। এটা মানে এটা দেখে আসছি। তখন মা বলে যে তুমি জীবনে শুধরাবা না, তোমার লাইফে কোনোদিন ডেভেলপ হবে না। বলে এই চিন্তা তোকে করতে হবে না, এটা আল্লাহ করবে। যাই হোক, সবে বরাতের কাহিনী। তো আমার মেজো ফুপু আমার এখানে আছে, আমার আর একটা বড় ফুপুর মেয়ে ওটা এখানে আছে। তো বিকেলবেলা আমাদের হচ্ছে বাড়ির লাগোয়ার সাথে, বাস্তু বাড়ির সাথে একটা ঘের টাইপের, মানে ভিটা যেটাকে বলে, কৃষি টিসি হয়। তো ওখানে বিকেলবেলা আমি যেন কিসের জন্য আসলাম, কাপড় নিতে। ওর ভিতরে আবার একটু গোসলের ব্যবস্থা আছে, মানে শীতের সময় তো যেখানে রোদ পড়ে ওখানে সবাই গোসল করতে আসে। তো নিতে আসলাম আমার ভাগ্নিটার সাথে। এখন দেখছি দূর থেকে একটা লোক আসতেছে, হাতে মিষ্টির প্যাকেট। আচ্ছা। তো আবসা আবসা দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ে গেছে, কার্তিক মাসের কথা আর কি, এরকম। তা এখন আমার এই ভাগ্নিটা ছোট, তো বলতেছে যে ফুপু যে খালা যে বাড়ি আসুক না কেন যেন আমাদের বাড়ি আসে, কারণ এই যে মিষ্টি আছে যে সাথে, এরকম আর কি ব্যাপার। তাহলে চল, কিন্তু চল বলে আমি হঠাৎ তাকায় দেখি যে আমাদের চার পাড়াচ্ছে, মানে চার যেটা বলে সাঁকো বলেন যে আমাদের বাড়ির সামনে, এখন অবশ্য ওটা আছে। তো এখন আমি দেখে কি ব্যাপার, দূরের থেকে দেখতেছি, কিন্তু ছেলেটা অনেক সুন্দর, মানে খুব হ্যান্ডসাম, চেহারা খুব ভালো। এখন ওখানে আমাদের দেখার পর আমাদের ডাক দিছে আমাকে নাম ধরে। তো বললাম এখন ভাইয়া কি বলবো, যেটা বিলিভ করবেন না, মানে আমি কলার পাতা যেভাবে কাঁপে বাতাসে, আমি ওভাবেই কাঁপাকাঁপি শুরু করে দিছি। এই কাঁপাকাঁপিটা কেন? দুই কারণে। একটা হচ্ছে যে আপনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন। আচ্ছা, আপনি বলেন। মানে হ্যাঁ, আপনার গেস ঠিক আছে। দুই কারণে। একটা হচ্ছে যে আজকে মান সম্মান সব গেল, আমাদের তো ঘর নাই। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই কনসার্ন। এই একটা প্রথম একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার এই এতটুকু পড়াশোনার লাইফে আমার একটা ছেলে বন্ধু আমার বাড়িতে আসেনি, বা একটা মেয়ে বন্ধুকে আমি আনিনি। কোথায় আনবো? কারণ আমার ওই সেন্সটাই আমার ভিতরে কাজ করতো না। মানে বেসিক্যালি টু রিজন, যেটা আমি বললাম। হ্যাঁ, এটা এখন এই দুটাই মানে আমার ভিতরে। আর তো বাবা তো মেরে ফেলবে যে নিশ্চয়ই, আমি যদি সাপ গলায় বেঁধেও বলি, কোরআন নিয়েও বলি যে এর সাথে আমার কোনো পরিচয় নেই, প্রত্যেকেই বলবে যে তোমার এই ছেলের সাথে কোনো রিলেশন আছে কি? এই ছেলে বাড়িতে তাই হয়, গ্রাম অঞ্চলে তাই হয়। ইনফ্যাক্ট এই কথাগুলো উঠে যায়। এই ছেলে আসতে, মানে একটা ছেলে জানে না তোমার সাথে কথা নেই বার্তা নেই, সে হুট করে তোমার বাড়িতে চলে আসলো, এটা তো বিশ্বাসযোগ্য বিষয় না। তো কিন্তু আব্বা বাড়ি না ওই টাইমে, আব্বা আবার কিছু পার্ট টাইম কাজ করার জন্য, মানে ব্যবসার সিজনে কাজ করার জন্য খুলনা বা মোংলা পোর্টে ওদিকে যেতেন আব্বা। তো মানে খুব ক্রাইসিসের মোমেন্টে আব্বা এরকম বাইরে যেতেন, আমাদের বুঝতে দিতেন না। জানি তো যে কষ্ট হচ্ছে, কষ্ট করছে, এরকম আব্বা বাড়ি না। যাই হোক, ফুপু আছে। তো এখন আমাদের তো ওই যে কুড়ে ঘর, কিন্তু আমার একটা ভাবি, চাচাতো ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইটা বার্জে চাকরি করতো, ওটা বিয়ে করেছিল বরিশাল। তো বরিশাল, এই ছেলে ওর বাড়িও বরিশাল খুব। এখন আমি ভাবিকে বললাম যে ভাবি এরকম একটা ছেলে আসছে, ওর সাথে তো আমার একদিন কথা হয়েছে, ও আজকে দেখি চলে আসছে কোনো কিছু না জানে। তো বললো যে ওই ভাইটার আবার একটা আলটিমেট দেওয়া ছিল যে আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না ওর বউ, কারণ ওই ভাইটা ছিল অনেক শয়তান, মানে ও বিভিন্ন জায়গায় বিয়ে টিয়ে করে বেড়াতো। আর আমি যেহেতু কলেজে বাগেরহাটে, আমি এখন শহরমুখী হয়ে গেছি, তো আমি ইনফরমেশন অনেকগুলো ওর বউকে দিতে পারবো, এ কারণে। তো বললো যে তোর কাকা কাকিকে বল, কারণ আমাকে তো আবার আসলে যদি মারধর করে, যে এটা যে একটা মেহমান আসছে, ওদের আর কি কাঠের ঘর, আমাদের গ্রামে যেগুলো ভালো ঘর। তো বললাম যে কাকা কাকি যে, তো বললো যে কি সমস্যা? তো আমার ঘরে উঠা, মানে কথা বলতে বলতে আসতেছি, ও তখন হচ্ছে ওই কাকার ঘরে এলো। সবে বেড়াতের পরের দিনের ঘটনা। তো
ওই বসলো, বসার পরে হচ্ছে আমি ভাবির কাছে গেলাম। তো ভাবি বললাম যে দেখেন যে কি অবস্থা হয়। মা বললো কে? মা একেবারে, আমার মা খুব মানে কর্কশ টাইপের আর কি, মানে খুব কড়া। তো বললো যে তোমার বাড়ি কোথায়, সব জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে হঠাৎ আসলা? তো বললো যে আসলাম। তুমি কিভাবে চিনলা? বলে চিনি আমি আপনাদের বাড়ি। তো আমার মেয়ের সাথে, আমার মেয়েকে তুমি কতদিন ধরে চিনো? চিনি 3-4 দিন ধরে চিনি, কিন্তু জানি 1 বছর ধরে। ওই এরকম করে বলতেছে আর কি আমার সাথে। তারপরে এখন এটা বলার পরে তো বললো যে আপনাদের বাড়ির পরে আসলাম, তো এখন এভাবে ব্যবহার করতেছেন, তা আমারও ঘর আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা কিছু, আমি চলে যাব। মানে এরকম করতে করতে মানে ও কথাটা এত মানে মানে লেন্দি করছে যে মানে দেরি হয়, মানে রাত হয়ে যায়, এরকম অবস্থা। আমি কিন্তু ওখানে প্রেজেন্ট নাই, আমি তো দোয়া ইউজ করতেছি ঘরে বসে। আল্লাহ, আমার তো অবস্থা আজকে আব্বা নাই, তাতে কি হয়েছে, মা আজকে হাত পা মানে বাইদে সাইদে পিটানি শুরু করবে। তো মা ওখান থেকে, মা ওই ঘরে আর গেল না। ওখানে না যাওয়ার পরে আমার ভাবি আর কি আর চাচি ওকে আপ্যায়ন করলো। ওকে আপ্যায়ন করার পরে ও মানে আমার কাকা তখন আসে, যে আমার যে কাকাটা, মেজো কাকাটা, উনি আসেন। উনি খুব বয়স্ক। থাকার পরে রাতে যার যার ঘরে, মানে উনি তো ওনার ঘরে আর আমরা আমাদের ঘরে, পাশাপাশি ঘর। মা শুধু একটাই কথা, তুই কিভাবে চিনিস, বাড়ি কোথায়, তুই দেখছিস আগে কখনো? মানে ওই আমি একই কথা বলে যাচ্ছি। ওই অবস্থা এরকম করতে করতে সকাল হয়ে গেল, মানে রাতে ঘুমাইলাম, সকাল হয়ে গেল, আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি। ওই ছেলেও বের হলো। কিন্তু ওই রাতে যে আমার চাচির সাথে, আমার ভাবির সাথে, আমার চাচার সাথে ওই ছেলের কি কথা হয়েছে ভাইয়া, মানে হচ্ছে আমি পরে জানছি আর কি, আগে জানি না। তো আমরা বের হলাম, ভাবিও আমাদের সাথে বের হলো, মানে ওনার একটা ডিপিএস আছে, উনি ওটা টাকা জমা দিতে যাবে ব্যাংকে। তো বের হলো, বের হওয়ার পরে এখন শুধু পথে একটা কথা বললো যে আপনার ননদ তো আমার কথা শুনলো না। তা মানে ভাবি নাকি এটা বলছিল যে তুমি ওকে বিয়ে করো, যে মানুষটার সঙ্গে কথা নাই, বার্তা নাই। হ্যাঁ, এটা। আর নাকি আমার চাচা রাতে ওকে, মানে ও এত সুন্দর ওর চেহারা ছিল, ওটা দেখে নাকি আমার চাচা বললো, মানে সব পরিচয় দিল। তারপর বললো যে আমার ভাইটা তো খুব মানে কষ্ট করে তার মেয়েটাকে মানুষ করতেছে, তা তুমি তোমারে দেখে আমার বাবা পছন্দ হয়েছে, তুমি আমার মেয়েটাকে নিও। আচ্ছা আচ্ছা, আমার চাচা এটা বললো। তা বললো যে আপনার মেয়ে যদি রাজি হয়, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি এর জন্যই আমি আসছি মূলত। কিন্তু আমি মানে ভাইয়া, আমি এটা তো মানে চিন্তার প্রশ্নই আসে না। মানে ওর সাথে যদি 2-4 দিন কথা হতো, কথাও হয়নি এরকম, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভালো লাগার মতো একটা ফেস বা ব্যক্তি এরকম। তো এরকম করার পরে আমি গাড়িতে উঠলাম। তো ভাবির সাথে ভাবিরে মিষ্টি টিষ্টি কিনে দিল, যে এটা নিয়ে যান, কাকার জন্য নিয়ে যান। আমি এটা দেখলাম, তো বললাম যে এতই খাতির। তো বললো যে এটা আমার বোন, আমি বোন ডাকছি, কারণ যেহেতু আমাদের বরিশাল রেঞ্জে বাড়ি, বরিশাল বাড়ি, সেই যে আপা আপা ডাকে। আমি বিষয়টা একটু আমলে নিলাম যে এর ভিতরে সামথিং রং, বা কিছু মিষ্টি কিনে দিল একদম অপরিচিত। তো বললো যে কালকে যে তুমি যে মিষ্টি নিছো, এটা আমরা পাইনি, তা তোমার বললো যে কাকা তো মুরব্বী মানুষ, মারা যাবে, তো দেখে আসলাম, এই জন্য দিলাম আর কি। যাই হোক, হতে পারে এটা। বাসে উঠলাম, পরের স্টপেজে দেখি কি ওই ছেলে ওই গাড়ির ভিতরে, শোয়েব। হ্যাঁ, শোয়েব গাড়ির ভিতরে থাকাকালীন অবস্থায় তখন এর ভিতরে আমার তো আবার কলেজ গাড়ি চলে গেছে। তখন বাগেরহাটের এপার এসে আমাদের আর একটা গাড়িতে উঠতে হয়, দশানি নামক স্টপেজে, আমাদের ওখানে নেমে কিছু দূর হেঁটে কলেজ। তো ওখানে যখন বসলাম, আমি মানে ভাড়া নেওয়ার যে একটা গ্যাদারিং আছে, ওই ফাঁকেও আমার পাশে ছিটে এসে বসছে। কোন ফাঁকে আমি তো জানালা থেকে তাকায় আছি, এবং বললো যে আমি যখন দশানি নামবো, মানে আমার স্টপেজে কলেজের সামনে, তখন আমার হচ্ছে পিছনে একটা মানে আমি ঠেকলাম যে মানে এখন বুঝি যে ওটা রিভলভার জাতীয় কিছু একটা। তা বললো যে গাড়ির থেকে নামা যাবে না, কোনো শব্দ করা যাবে না, আমার সাথেই যেতে হবে, এটা বললো আমাকে। শোয়েব আপনাকে রিভলভার ঠেকিয়েছে? হ্যাঁ, মানে এটা আমি বুঝতে পারছি যে আমার পাশে কিছু একটা। তা বললো যে এটা কিন্তু কোনো খেলনা জিনিস না, এটা কিন্তু অস্ত্র, একদম মেরে দেবো, কিন্তু আমি কিন্তু সর্বহারার লোক। এভাবে মানে আস্তে আস্তে করে কানের কাছে ফিস ফিস। এখন তো ভাইয়া যেটা বুঝি, এখন যতটুকু বুঝি, তখন তো এগুলো কোনো কিছু মানে বুঝতাম না যে এরকম জীবনটা গেছে একভাবে, কিন্তু এই খাতে তো কখনো পড়িনি। তখন আমি আর কোনো কলেজ ড্রেস পরা, মানে কলেজে যাচ্ছেন? আমাদের কোনো কলেজের ড্রেস ছিল না তখন, মানে আলটিমেটলি কলেজে যাচ্ছি আর কি, মানে কলেজের পোশাকেই আর কি। যাই হোক, তো আমি আর কোনো কথা বলছি না। সর্বহারা শব্দটার সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ, সর্বহারার সাথে, কারণ ওইটার ব্যাপক মানে তাণ্ডব চলছিল তখন আমাদের এলাকাতে। যেমন ওই যে নামের যে ছিল, ওখানকার তো ত্রাস ছিল একদম ওপেনে, দিনে দুপুর বেলায় মানুষ জবাই দিত এরকম। তো ওই শব্দটা শোনার পরে মূলত আমি আরো ভয় পেয়ে গেছি। এখন হচ্ছে এই মানে এটা শোনার পরে তো আমি একেবারে, যে এটা অবশ্য ওরা যখন মুখ থেকে বলছে ওটা মেরে দিবে, কারণ এই ধারণা আছে, অভিজ্ঞতা আছে আমার ভিতরে, আমাদের ভিতরে। ওখানে এলাকায় দেখি ডাকাতি হয়, সর্বহারাই বেশি এরকম করে। যাই হোক, কোথায় নামবো, খুলনাতে চলে, মানে একেবারে খুলনা রূপসা স্ট্যান্ডে গাড়ি থামলো। ওই সময়েই তখন ওই ছেলের কাছে আমি দেখলাম 2টা ফোন, 2 পকেট থেকে 2টা ফোন বের করলো। তখন আমি দেখলাম যে সনি এরিকসনের যে সেটগুলো আছে ওইটা, আর একটা হচ্ছে মটোরোলা এই সেট। তো ওর যে বন্ধু বান্ধব গুলো, ওখানে দেখলাম যে 10-12 জন আর কি রূপসা ঘাটে।
আমার সাথে কোনো অশালীন আচরণ করতেছে না। নামার পরে বললো যে কোনো কথা না, যেটা বলি সেইটাই শোনো। তখন আমি বললাম কোথায় যাচ্ছি? বললো যে তোমার গার্জিয়ান আমাকে মত দিছে, অতএব আমাকে তোমার আজকে বিয়ে করতে হবে। তো মত দিয়েছে সেটা বিয়ে করার এই সিস্টেম কেন? হ্যাঁ, তো আমি বললাম এরকম কেন? তা বললো যে এরকম কেন, এখন তোমাকে বললে তো তুমি আমার সাথে বিয়ে বসতে রাজি হবা না। আমি বলে কেন? যে আমি যে সর্বহারা তাতেই সমস্যা কি? মানুষ তো এখন আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি যে ওর সাথে কথা বলে যে এখন চিল্লাপাল্লা করলে তোমার মরা ছাড়া কোনো গতি না, অথবা আমার অন্য কোনো শারীরিক সমস্যা ওরা করবে যেটা ওদের করার আমার কিছু থাকবে না। তো দেখি কথা বলে ওদের সাথে আমি কনভিন্স করতে পারি কিনা। তো বললো যে তুমি আমার বাড়ির ঠিকানা নাও, যোগাযোগ করো, দেখো আমি ভালো না খারাপ বা আমার বংশ খারাপ কিনা, কিন্তু হচ্ছে এটা বিয়ের পরে, বিয়ের আগে না। তো আমি বললাম যে আমি কাকে নিয়ে বিয়ে করবো, আমার তো এখানে কেউ নেই, আমি জানি তোমার খুলনাতে তোমার একটা ভাই আছে। মানে এই সমস্ত তথ্য সব হচ্ছে আমার ওই ভাবি ওকে দিয়ে দিছে। আচ্ছা। আর আমার চাচি চাচা এরা তো দিচ্ছে সহজ সরল মনে, তারা তো অলরেডি বুঝে গেছে যে মেয়ের সাথে তো এ ছেলে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, কখনো বাড়িতে আসে। ও এবং আমাকে একটা জায়নামাজ নিয়ে আসছিল, একটা গিফট দেওয়ার জন্য, শবে বরাতের গিফট হিসেবে সৌদির একটা বাইরের একটা জায়নামাজ। আচ্ছা। এটা তো এরকম মানে কিছু ভণ্ডামি আর কি। যাই হোক, এখন ওটা বলার পরে তো আমি বললাম যে হ্যাঁ, আমার খুলনাতে আমার একটা ফুফাতো ভাই আছে, ও বিয়ে করছে। আমার যে মেজো ফুফুটা আমাদের বাড়িতে ছিল, ওনার ছেলে বিয়ে করেছে খুলনা ফুলতলা, ওখানে ওর শ্বশুরের 2টা রাইস মিল খুব মানে প্রভাবশালী। তাই বললাম হ্যাঁ ওখানে যাবো। তখন আমি একটা ভরসা পেলাম যে ওই পর্যন্ত যেতে পারলে আমি বেঁচে যাব। তা বলে চলো। আমি বলে আমি কখনো ওখানে যাইনি, আমি নাম জানি। তো বলে নাম জানলেই হবে, ঠিকানা বের করতে পারবো। তো নাম অনুযায়ী ঠিকানা বের করে ফেললাম, আমার ফুফাতো ভাইকে পেয়ে গেলাম। ভাইকে পেয়ে তো আমি তো সেই কান্নাকাটি, ভাই আমাকে বাঁচা, এই অবস্থা। আমরা আবার খুব মানে একই বয়সের, একই এজের আর কি, আমার সে ভাইটা আর আমি। আর তাছাড়া আমি একটা মামাতো বোন, ওদের আমার 3টা ফুফু, আমি তো একাই আর কি। তো খুব আদর করতো। তো বললাম এই অবস্থা, এই ছেলে এই অবস্থা, তাকে এতটুকু চিনি, এতটুকুই আমাকে এখন বিয়ে করার কথা বলে। দেখ ওর সাথে জোরে কথা বলিস না, ওর কাছে কিন্তু অস্ত্র আছে। বাড়িতে গিয়েছেন এবং তাকে বলছেন যে তুমি ওকে নিয়ে বেশি কিছু করো না, কারণ ওর কাছে কিন্তু পিস্তল আছে। এই আত্মীয়টা কি ছিল আপনার? আমার ফুফাতো ভাই, মেজো ফুফুর ছেলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। উনি ওখানে যেতে রাজি হলো কেন শোয়েব? যেহেতু ওই যে আমার চাচি বলে দিয়েছে, আর আমার ভাবি যে ওর ওখানে গার্জিয়ান আছে। আচ্ছা। এটা তুমি যদি ও যেতে না চায়, তুমি তো নিজের মতো করে ওকে ট্রাই করবা, ও যদি যেতে না চায় তখন ওখানে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা। এটা তো আমি যেটা বলছিলাম প্রথমে, যে ও আমার সাথে অশালীন কোনো যে এখন আচরণ ওটা করতেছে না। তো না করার পরে তো ভাইকে ওটা বলার পরে তা ভাই বললো, যাস আমি দেখতেছি, তুই রুমে যা, তোর ভাবির কাছে যা, আমি ওর সাথে কথা বলি, ওকে রাস্তায় নিয়ে কথা বলি। তো ওই ভাইকে নিয়ে রাস্তায় গিয়ে কথা বলো। কতক্ষণ পর আমার ভাই এসে বলে কি তোর সমস্যা কি? আমি তো খোঁজ নিলাম, ও তো ভালো বংশের ছেলে, ভালো ছেলে, চেহারা ভালো, সবাই কনভিন্স হয়ে যায়। মানে টোটালি ও যে কি করে সবাইকে কনভিন্স করতেছে ভাই। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবাই বোধহয় আপনাদের, আমি জানি না, আমি অনুমান করছি, এই যে দারিদ্র অবস্থা, এটাকে মনে করতো যে না ঠিক আছে, বিয়ে যদি হয়ে যায় তাহলে তো বেঁচেই গেল। আমি মনে করি যে এটাই হচ্ছে মূল একটা ঘটনা হতে পারে। আর তাছাড়া ও চেহারা ফেলে দেওয়ার মতো ছিল না। হ্যাঁ, স্মার্ট ছিল, খুবই ভালো, এবং বংশমর্যাদা শোনাশুনির পরে বললো যে এটা যাই হোক। এখন আমি তো জানলাম, আমি যে একেবারে বিপদে একটা খড় পেলাম বাঁচার জন্য, তাও বাঁচলাম না। কিন্তু আমি বললাম যে আব্বা তো মেরে ফেলবে। তো এটা বলতে বলতে আমার কথা মুখে থাকতে থাকতে ও আমার ভাইকে নিয়ে, আমার ভাইয়ের শেলিকা, এদেরকে নিয়ে ও অলরেডি শপিং এ চলে গেছে। আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি বললাম আমি কোথাও যাব না। তখন ও বলে গেল যে ভাবিকে যে ওকে দেখে রেখো, যেন চলে না যায়। মানে কোথাও কিসের শপিং গেল আমি বুঝতেছি না, মানে ওদের কনভিন্স করার জন্য। ওদের পরে দেখি কতক্ষণ পরে খুলনা নিউ মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলো, প্যান্ট, জুতা মুতা ইত্যাদি ইত্যাদি, আমার জন্য একটা বোরকার কাপড়, এরকম। এগুলো পাওয়ার পরে ওরা, আমার ভাইয়ের শ্বশুর, উনিও তো এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি, তো উনি বললেই আর কি বাসায় কাজে চলে আসলো। আমি তো সেই বাসায় ঢোকার সাথে সাথে কান্না করতেছি একভাব। তখন কাজী সাহেব বললো যে ওর গার্ডিয়ানকে। তখন আমার ভাবি বললো যে আমি ওর গার্ডিয়ান, আর সাথে আর একটা ছেলে, আর হচ্ছে ওর শোয়েবের পক্ষের গার্ডিয়ান হচ্ছে আমার ফুফাতো ভাই। মানে ও আমার লোকগুলোকে ওর করে নিয়েছে, মানে এত দূর আর কি ট্যালেন্টেড আর কি। এরকম করে যখন আর কি আমাকে সই করতে হলো, আমি সিগনেচার করার পরে আমার আর কিছু মনে নাই। যখন আমার মনে হলো তখন ফজরের আজান দিয়ে দিয়েছে আর কি, মানে যখন আমার সেন্স আসলো। আর আমি একা, তখন দেখলাম আমার ভাইয়ের শাশুড়ি, আমার ভাইয়ের বউ, একটা ডাক্তার, মানে নার্স আর কি, এরা আমার কাছে বসা। আমি নাকি অনেক অসুস্থ হয়ে গেছিলাম আর কি, সেন্সলেস হয়ে গেছিলাম। মানে আমার একটা টেনশন কাজ করতেছে যে এত দরিদ্রতার ভিতরে আব্বা আমাকে এত কষ্ট করে, যে আমার আব্বা একটা তখনকার শিক্ষিত মানুষ, আমাকে রিক্সা চালিয়ে, আমার আব্বা যখন আমি যে ইন্টার পড়তাম বা অনার্সে যে ফার্স্ট ইয়ারে পড়ছি, যখন আমার বিয়ে হয় তখন আমি অনার্সের অলরেডি ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মানে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। তো আমার আব্বা বই কিনতে যেতেন, রিক্সা দাঁড়
করায় রাখে বই যখন কিনতে যেত তখন রিক্সাওয়ালা ভেবে সবাই বলতো আপনি এই বই দিয়ে কি করুন, আপনি বই নাম জানলেন কিভাবে। তো এখন এই নিয়েই আর কি আমার বেশি টেনশন হচ্ছে। কিন্তু ও পরের দিন ওখানে এক রাত থাকলো ওই ফুপুর বাড়িতে। তো আমি বললাম আমি বাড়ি যাবো আগে, আমি বাড়ি যাবো। তো বললো যে চলো বাড়ি যাই। তো আমি বললাম যে জবাই তো দেবে সবাইকেই ধরে আব্বা। তো আব্বা বাড়ি গেল, মানে বাড়ি গেলাম আমরা, ও আমাকে আগে বাড়ি পাঠাই দিল মানে আমাদের রাস্তা থেকে। তখন আমার আরো বেশি ভয় লাগলো যে আল্লাহ আমাকে একা পাঠাই দিল, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে ও যদি না আসে আর তাহলে কি হবে। আবার আমি তো একা জানি না, আমার ফুফাতো ভাই জানে। এরকম কনফিউশন। বাড়ির ভিতরে ঢোকার পরে হচ্ছে দেখি 10-15 মিনিটের ভিতরে আর কি ও আমার পিছনে পিছনে আর কি ও আসে, কিন্তু ওইগুলো আমি দেখিনি। আসার পরে তো বললো যে ওই ভাবিকে বললো যে ভাবি আমরা বিয়ে করছি। আমার মা তো ভাইয়া সেই যে দৃশ্য সেটা আমার জীবনে ভোলার না। সে মা একটা চিৎকার দিয়ে যে সেই গড়াগড়ি করে কান্না, সে কান্না পৃথিবীর আকাশ পাতাল ভারী করা কান্না। মা বলে যে তুই কি এটা কি করলি, যে আমাদের জীবনটা এখনো সেই কলার পাতায়। তো আমি একটা পরের ছেলে, আমি ওকে মানে কোথায় বসতে দিব, বা তোদের কোথায় রাখবো, বা তুই এখন বিয়ে করলি আমাদের সবকিছু অন্ধকার করে দিয়ে, যে আর তো আমাদের তো সেই ভিখারি থাকা লাগবে, মানে তোরে নিয়ে কত স্বপ্ন ছিল। তো আমি আর কি করবো, আমি মায়ের কাছে মানে ভয়তে, আমি তো নিজের ভিতরে নিজের ভয়ে আমি বাঁচি না, কিন্তু মায়ের এই আর্তনাদ গুলো মানে আমার আরো বেশি মানে কি বলা যায় মানে কাতর করে দিছে। আমি মায়ের সামনে দাঁড়াতে পারতেছি না যে মা বোধহয় আমাকে এখনই মেরে ফেলবে। তো আমার ফুপু অলরেডি তখন ওখানে আসে, তখন ফুপু বুঝাতে লাগলো। আমার চাচা চাচি তো সেই খুশি, তখন তারা মাকে বুঝালো। তখন মা শুধু বললো ও যেন আমার সামনে আসে না। আব্বা বাড়ি চলে আসলো। তো দেখলাম যে আব্বাকেও কনভিন্স করে ফেলছে। তো আব্বাকে কনভিন্স, কিন্তু আব্বা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকলো। আমি আব্বাকে কখনো কাঁদতে দেখিনি ভাইয়া। আমার এই বয়সে আব্বাকে আমি হাউমাউ করে আমি জীবনে 2 দিন কি 3 দিন কাঁদতে দেখছি। মানে আমার এখন 36 ইয়ার চলে বয়স। আমি আমার এই লাইফে আমি আব্বাকে 3 দিন কাঁদতে দেখছি। তো আব্বা মাথায় হাত দিয়ে মানে বসেই আছে, মানে 2 মাথায় 2 হাত দিয়ে। আমি আর আব্বার কাছে আসছি না। বললো যে বাবা ভুল করছি, ওর দোষ না, ও এখনো আমাকে মেনে নিতে পারতেছে না, তা আপনারা আমার বাড়ির খোঁজ খবর নিয়ে দেখেন। তো বললো যে যাই হোক, যা হবার তা তো হলোই, দেখি এখন কি করা যায়। তো তুমি তো আমার সবকিছু দেখলা জানলা, তুমি আমার এই সর্বনাশটা কেন করলা? তো আমার একটা ঘর নাই। তখন কি জানতে পেরেছে আপনার ফ্যামিলি সব মেম্বাররা যে ওরা সর্বহারা? না, ওটা কেউ জানে না, ওটা কেউ জানে না। ওটা শুধু আমি, ওই শব্দটা আমিই জানি এটা বলার। এবং তখন অলরেডি ও হচ্ছে ওয়ান্টেড বলতে মানে পুলিশের জায়গা থেকে ওয়ান্টেড তখন। হ্যাঁ, পুলিশের জায়গা থেকে। এবং হচ্ছে যখন প্রথম বিএনপি সরকার যে চিরুনি অভিযান চালায়, তখন লিস্টেড যে থাকে, ও হচ্ছে সেই লিস্টেড আসামি ছিল। এবং ওর যে এই যে মানে বিয়ে করার এই মূল উদ্দেশ্যটা, ওর একটা শেল্টারের দরকার ছিল, যে এমন একটা জায়গায় একটা শেল্টার নিবে যে যেখানে ও থাকতে পারবে, মানে এরকম যে ওকে দেখবে না, কেউ ধরতে পারবে না, এলাকা ছাড়া বাইরে এরকম। এই জন্য ওর এত মানে আগ্রহ যে আমাদের কিছু নেই। তারপরে তো বললো যে এরকম দুর্বল একটা জায়গায় আঘাত করলো, মানে আসলো যে যেখানে ওকে অ্যাভয়েড করার মতো ক্ষমতা কারো না থাকে, মানে এরকম মানে কুল ব্রেনের আর কি চিন্তা ভাবনা করে ও আগালো। পরে এভাবে চলছি। এখন আমি পড়াশোনা চালাচ্ছি, কিন্তু ওই ভাইয়ের ঘরের একটা পিছনের বারান্দার একটা রুমে ওখানে আমরা থাকতাম। আমাদের ঘরে তো থাকার জায়গা নেই। তো আমার ওই চাচাতো ভাইটা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে মানে সংক্ষেপেই বলি, ও আসার পরে ও আমাদেরকে মানে ওর ঘর থেকে নামাই দিল। মানে ওর ভিতরে আর একটা টেন্ডেন্সি ছিল, কি খুব খারাপ উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে, যে ও কোনো কালে ও চাচাতো মানে আমার আব্বা তো খুব নিডি, তো যে কোনো সময় হয়তো আমি পড়াশোনা করতেছি, এরকম আমি বড় হয়েছি, তো ও যেখানে একটা প্রলোভন দেখায়, ও হয়তো আবার আমাকেও বিয়ের প্রস্তাব দিবে বা বলবে যে চাচা ওকে আমাকে দাও, মানে এরকমের একটা টেন্ডেন্সি। চাচাতো ভাই খুব বয়স্ক, মানে ও এরকম শয়তান কোয়ালিটির। কিন্তু এটা তো কখনোই বুঝতে পারতাম না, জীবনে কখনো কল্পনাও করিনি। ও যার কারণে ওই যখন দেখলো যে বাড়ি এসে আমার বিয়ে হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের ওর ঘর থেকে তো নামাই দিল। আর আব্বাকেও খুব ভাবে আপনাদের নামে দিল, মানে ওর ঘরেই মোটামুটি আশ্রয় ছিলেন আপনারা? হ্যাঁ, ওর ঘরের পিছনে বারান্দাটা থেকে বের করে দিল আপনাদেরকে? হ্যাঁ, পুরো ফ্যামিলিকে? মানে না, আমার বাবা মা তো পাশের ঘরে ওই যে ছোট একটা দোচালা একটা কুড়ে ঘরের ভিতরে থাকে, তো ওখানে তো জামাই নিয়ে থাকা যাবে না। আর ও তো বেসিক্যালি আমাকে ওর বাড়িতে নেয়নি, ও তো আমার বাড়িতেই, আমার বাবার বাড়িতে। মানে শোয়েব। এখন তো ওখানে বললো যে আচ্ছা সমস্যা নাই। ও তখন করলো আমাদের বাজারে গেল, আমাদের ওখানকার বাজারে। হ্যাঁ, বাজারে যাওয়ার পরে হচ্ছে একটা টিনের দোকানে গেল। টিনের দোকানে গিয়ে হচ্ছে 2 বান টিন নিল। তা বললো যে আমি এই টিনটার টাকা আমি বিকেলে পৌঁছে দিচ্ছি। টিনের দোকানে গিয়েও কিভাবে, মানে আমি যেখানেই দেখতেছি ওকে, আমি তত অবাক হচ্ছে যে সবাইকে কেমন যেন সবকিছু, মানে কেউ ওকে দেখে না, চেনে না, কিছু না, অমনি ফট করে 2 বান টিন বাকি দিয়ে দিল। বললো যে ওই যে মানে চটা দিয়ে মোটামুটি 2 চাল করি আর বেড়া দিয়ে দিই।
তো এভাবে আমরা সবাই থাকতে পারবো একটা ঘরের ভিতরে। ঘরের জায়গা তো আমাদেরই, যে ঘরের পরে কুড়ে ঘরটা ছিল আর কি, যে ওইটা চেঞ্জ করে ফেললো। আমি কিন্তু এত ঝড়ঝাপটার ভিতরে ভাই, আমি কিন্তু মানে পড়াশোনা বন্ধ দিচ্ছি না। তখন আপনি কিসের স্টুডেন্ট? আমি তখন অনার্স এই যে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম। হ্যাঁ, কিন্তু আমি জীবনে আমার এই যে অনার্স সেকেন্ড ইয়ারের লাইফ এই পর্যন্ত ভাই, আমি জীবনে কোনোদিন নতুন বই কাকে বলে আমি বই পাইনি। ওই যে 6-7 যখন পড়ছি তখন হচ্ছে, আগে তো মনে করেন যে 6-এ একটা গ্রামার বই কিনলে ওটা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া যেত একটা বই দিয়েই। তো আমি ওই যে 7-8 বছরের পুরনো যারা 7-এ পড়ে ফেলে রাখছে বই, ওইগুলা কিনতাম সেট ধরে 30, 40, 50, 60, 70, 80 এরকম টাকা এরকম দিয়ে তো ওরকম করে। আর হচ্ছে আমার কলেজ লাইফে এখনো খোঁজ নিলে দেখা যাবে বাগেরহাট পিসি কলেজে এ যাবৎকালেও মনে হয় সর্বরেকর্ড হচ্ছে আমার, যে লাইব্রেরি থেকে সেমিনার থেকে বই নেওয়া। কারণ আমার তো কিনে পড়ার অ্যাবিলিটি নাই, আমি ওখান থেকে নিয়ে পড়তাম। ম্যাক্সিমাম সময় আমি লাইব্রেরিতে বসে যে নোটগুলো করতাম, এরকম টিচারদের ডিস্টার্ব করতাম। স্যাররা বসে আসছে সবাই, যে স্যার আমাকে এটা একটু দেখা দেন। স্যাররা মানে অবাক হতো যে এরকম স্টুডেন্টরা ডিস্টার্ব করে, কিন্তু আমি যে কেন ডিস্টার্ব করি এটা তো স্যারদের বুঝতে দিতাম না। এরকম করে পড়াশোনা চালাচ্ছি, যে স্কাউট করতে যেতাম, ওখান থেকে সনদ, এরকম করে। যাই হোক, ও করলো কি, আমাকে ওই যে অনার্স সেকেন্ড ইয়ারে তখন আমাকে কিছু বই কিনে দিল। আমি যেহেতু বাংলাতে, খুলনা এসে আমাকে 7টা বই কিনে দিল। এই যে ফার্স্ট আমার জীবনে প্রথম নতুন বই ভাই, মানে পৃথিবীর, মানে মনে হচ্ছে আমি পৃথিবী হাতে পেয়েছি। মানে ওর প্রতি আমার আর কোনো রাগ দুঃখ কোনো কিছু নাই। আমি যে নতুন বই, আমি সারাক্ষণ বইগুলোর ঘ্রাণ শুকতাম, যে নতুন বই এরকম। আর চেয়ার টেবিল তো ছিল না, ওই যে মাটিতে বসে, ওই যে তাল পাতার চাচে ওখানে বসে পড়তাম। আর যদি দেখতাম যে আমার অন্য চাচাতো ভাই বোনেরা পড়ছে, তো ওর ওখানে তখন তো কেরোসিনের কুপি বাতি এরকম হারিকেন ওরকম, তো ওদের পাশে গিয়ে আসতে, ওরা জোরে জোরে পড়তো, তো আমার আবার জোরে পড়া যাবে না, আমি জোরে পড়লে ওদের ডিস্টার্ব হবে, ওদের পড়া হবে না, ওর মারা বাবারা চিল্লাপিল্লি করে। তো আমি বইটা খুলে নিয়ে শুধু চোখ বুলাতাম, মানে ওদের আলোতে। আমাদের ঘরে কেরাসিন নাই, মানে বাতি জ্বালানোর এরকম। তো যখন এই যে শোয়েব আসলো আমাদের ঘরে, তো এই কষ্টটা আর থাকলো না। ও এরকম কি করলো, আমাকে ওই যে বই কিনে দিল। বই কিনে দেওয়ার পরে এখন আমার কলেজে যেতে 20 টাকা খরচ হয়। রিক্সায়, এখন রিক্সায় যায়, বাসের জন্য দাঁড়ায় থাকা লাগে না, মানে এপার থেকে রিক্সায় যেতে পারি। তো ও কিন্তু কন্টিনিউ আমাদের এখানে থাকতেছে, আমাদের এখান থেকে যাচ্ছে না। তাই আমি বলি, এটা তো ভালো দেখায় না, তুমি চলে যাও, অথবা তুমি নিয়ে গিয়ে, বা তুমি আমাকে নিয়ে কোথাও বাগেরহাটের ভিতরে একটা তোমার তো রিলেটিভ আছে থাকো। তো বলে যে না, এখান থেকে তোমার পড়াশোনা করা, মানে অনেক বুঝ দিত। এর ভিতরে হচ্ছে আমার বেবি কনসেপ্ট হয়। বিয়ের কতদিন পরে, মানে কত মাস পরে? এটা হচ্ছে 2002 সালে হচ্ছে 23 অক্টোবর আমার বিয়ে হয়। আর হচ্ছে জানুয়ারি 2004 সালের 8 জানুয়ারি আমার মেয়ে হয়। তার মানে এটা কি সিচুয়েশনাল ছিল, মানে আপনাদের ওয়ান্টেড ছিল না, আলটিমেটলি সিচুয়েশনাল হয়ে গেছে? হ্যাঁ, এটা। আর ওটা তো চিন্তা করতাম না। এখন এটা যখন মধ্যে আপনার হচ্ছে হলো ওই শ্বশুর বাড়িতে যোগাযোগ করা, জানানো, কিছু চেষ্টা করেনি আপনার বাবা মা? জানছে, এতটুকুই জানতে পারছে যে হচ্ছে ছেলে খুব বংশীয় এবং তাদের বাড়িঘর দরজাও চিনে, এবং ওরা খুবই বড় লোক, খুবই প্রভাবশালী। এখন তো বললো যে বাচ্চা হয়ে যাচ্ছে, আপনাদের তো উচিত ছিল সেখানে গিয়ে। হ্যাঁ, এই বাচ্চা হওয়ার একটু আগে বলি। তো এরকম বিয়ের কিছুদিন পরে, মানে কিছুদিন পরে বলতে যে 3-4 মাস পরে হঠাৎ করে একটা মেয়ে আসলো আমাদের বাড়িতে। হচ্ছে ওই যে লাবলু প্রথম এট ফার্স্টে যে ছেলেটা পরিচয় করায় দিছিল, ওই ছেলেটা সহকারে। ওকে, আমরা এখান থেকে আরেকটা বিরতিতে যাব, একটু সাসপেন্স রেখেই যাচ্ছি, মাত্র মিনিট 2-1 বিরতি। এরপরে ফিরে আসবো জীবন গল্পের 3য় পর্ব। আপনারা শুনছেন ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরি আপনাদের সাথেই রয়েছি। এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনারা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। এই চ্যানেল থেকে অর্জিত সমস্ত অর্থ এই অনুষ্ঠানের গেস্ট যারা আসেন, যারা দুস্থ, দরিদ্র কিংবা চিকিৎসা করাতে পারছে না, তাদের জন্য ব্যয় করা হয় এবং হবে। যদিও চ্যানেলটি এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, এবং এই জন্য আপনাদেরকে বলবো, এটা আপনাদেরই চ্যানেল, আপনারা এটা সাবস্ক্রাইব করুন, আপনারা কানেক্টেড থাকুন, এবং আপনাদের এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইউটিউব থেকে যে কয় পয়সা আসবে সবকিছুই আপনাদের জন্য ব্যয় করা হবে। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আজকের জীবন গল্প হচ্ছে আজমিরার জীবনের গল্প, এবং কথা না বাড়িয়ে আজমিরার কাছে আবারও ফিরতে চাই। আজমিরাকে দেখতে চাইলে বা তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে একটি নাম্বার, এটা জীবন গল্পের জন্য, সিক্রেটস এর জন্যও। আপনারা
প্লিজ এই নাম্বারটি সেভ করে রাখুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 জি আজমিরা। তারপর আসলো এবং তখনও আমাদের বাড়িতেই তখন লাবলু সাহেব উনি একটা মেয়েকে সাথে করে নিয়ে আসছেন। হ্যাঁ, সে মেয়েটাও অনেক সুন্দর, অনেক লম্বা টম্বা নিয়ে আসলো। এখন বললো যে এটা হচ্ছে শোয়েবের বউ, এটা বললো। শোয়েবের বউ? হ্যাঁ। এখন শোয়েব তখন কোথায়? শোয়েব আমাদের ঘরে, আমি দেখলাম যে ঘরে, কিন্তু যখন ওই যে লোকজন হই হুল্লো করে, আর গ্রামে তো একটা কিছু হলেই লোকের জড়ো হয়ে যায় স্বাভাবিকভাবে। আর যেহেতু ওই বাড়ির, আর মূলত ভাইয়া যে কথাগুলো অনেক ছেড়ে গেছি, সেই কথাগুলো হচ্ছে যখন আমার বিয়ে হলো তখন গ্রামের সবাই খুব আশা হতো। আর আমি গ্রামের ভিতরে হচ্ছে ওই যে বাল্য বিবাহ, তারপর হচ্ছে বহু বিবাহ, বিরুদ্ধে কথা বলতাম। আর হচ্ছে গ্রামে যে ওই যে ইনজেকশন দেওয়ার যে ব্যাপারগুলো থাকতো, যে রাত বিরাতে যে ওই কার ডায়রিয়া হলো বা কার স্যালাইন দেওয়া লাগবে, এই কাজগুলো আমি করতাম। আমি কিন্তু কোনো পেশাদারি কোনো ট্রেনিং নেওয়া না, কিন্তু কেন যেন আমি করতে পারতাম। হচ্ছে এরকম। আপনি যখন এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছেন তখন সবাই আঙ্গুল তুলতো আপনার দিকে। এর মধ্যে চলে আসলো আরেকটা বউ সহ। এখন কিন্তু আমি ওকে দেখলাম যে ঘরে, আমি আবার যখন ওরা আসলো বললো যে শোয়েব কই, আমি ঘরে ঢুকলাম, নাই। পরে দেখি যে লোকজন, ওরা তো সবাই রাস্তায় চলে গেছে, লোক টোক জড়ো করছে যে এই অবস্থায়। ওই মেয়েটা আমার সাথে যদি শান্ত স্বভাব মানে সুস্থভাবে কথা বলতো আমার সাথে, সে আমার সাথে কোনো কথা বলেনি, বা আমি তাকে দেখতেও পাইনি, ওই যে শুধু এক নজর দেখেছি। তো রাস্তায় ওই লাবু নিয়ে চলে গেল, লাবলু। পরে কথা বললেন না মেয়েটার সঙ্গে? আমি তাকে দেখার কোনো সুযোগই আমাকে কেউ দিল না। মানে ও আমাদের বাড়ির ভিতরে মানে ঠিক 2 সেকেন্ডের ভিতরে একটা তাণ্ডব চালায় গেল। যেহেতু ওই হচ্ছে বোন সর্বহারা, যে মানে ওই যে মোস্ট, মানে এটা নাম বললেও অসুবিধা হবে না ভাইয়া, সেটা হচ্ছে হ্যাঁ একেবারে উনাকে তো মেরে ফেলা হয়েছে। ওর আপন বোন, এর আপন বোন কি বিয়ে করেছে হচ্ছে শোয়েব, যিনি আপনার হাজবেন্ড। হ্যাঁ, এটা ভেরি টুইস্ট, ভেরি ইন্টারেস্টিং। হয়তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এই নামটা প্রচার করছি না অনুষ্ঠানের স্বার্থের জায়গাটি থেকে, মানে বিষয়টা আমি একটু সংক্ষিপ্ত করে বলছি। বেসিক্যালি শোয়েব, যিনি ওনার হাজবেন্ড, তিনি ছিলেন সর্বহারা গ্রুপের মেম্বার, এবং সর্বহারা গ্রুপের মোস্ট ওয়ান্টেড যিনি ছিলেন ওই সময়টাতে, যিনি লিডার, তার বোন হলো যে ভদ্রমহিলা আপনার বাড়িতে এসছে, যে দাবি করছে হচ্ছে শোয়েব তার প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ। চিন্তা করে দেখুন টুইস্ট, গল্পটা মানে গল্পের টুইস্টটা কত মারাত্মক। ওকে, এখন ওখানে বলার পর ও মানে অনেক লোকজন জড়ো করে ফেলছে, এবং অলরেডি ওরকম কথা বলতে বের হয়ে গেল। মানে এটা জাস্ট পাবলিসিটি করার দরকার যে ওর একটা বউ আছে আসছিলাম, এবং বললো যে ওকে ধরতে পারলে তো ওরা তো 22 টুকরা করবো, মানে এরকম কথাবার্তা বলে বউ বলতেছে। হ্যাঁ, আমার কথা আর কিছু বললো টললো না, চলে গেল। এখন তো ভাইয়া মানে মনে করেন যে আমাদের আর বাকি আর কিছু থাকলো না, যে সর্বশেষ যে সম্মানটুকু ছিল বা শেষ আশা ভরসা ছিল, এগুলোও গেল। আব্বা ভাবলো যে মেয়েটা মানে সাডেনলি বিয়েও হলো এবং সংসারটাও ভাঙলো। 3 মাস পরের ঘটনা। ও অলরেডি চলে গেল আমার মেজো ফুপু বাড়ি, চলে গিয়ে ওখান থেকে একটা লোক পাঠালো, মানে আমার ফুফাতো বোনের মেয়েকে, যে তোমার খালাকে নিয়ে আসো। তখন জানতে পারলাম যে ওই বাড়িতে, তখন তো মনে করেন যে একেবারে ফুল রাগে, এবং যে আজকেই ওর সাথে শেষ। তখন আমি বললাম, ও এর আগে কি করলো, ফুফুকে কনভিন্স করে রাখলো যে ফুফু দেখেন, ও আসার পরে কিন্তু এত বলবে, আমার আরো বিয়ে আছে, অমুক আছে, আমি এইটা করি সেইটা করি, দেখে না পাগলের মতো কত কিছু বলে। আমি তো যে একেবারে ফুল, যা বলছে আমি সেটাই বলে দিচ্ছি। এবং ওর আরো একটা বিয়ে আছে, ওই আলী হোসেনের বোনের পরে আরো একটা বিয়ে আছে। তৎকালীন সময় আমাদের ওখানকার ডিসি সাহেব ছিলেন পিউস কস্তা, উনিও একটা মেয়েকে পছন্দ করতেন, সেই মেয়েটাকে ওই শোয়েব বিয়ে করছিল, এবং মেয়েটা হিন্দু ছিল। এখন মেয়েটা হয়তো ঢাকার কোথাও কোনো একটা হসপিটালের সিনিয়র নার্স হয়ে গেছে। আজকে হয়তো যদি কোনো কারণে দৈবক্রমে গল্প শুনে তাহলে হয়তো বুঝতে পারবে। যাই হোক, তো এটা আপনি জেনেছেন কবে? সেকেন্ড বিয়েটার খবর জানছেন কবে? সেকেন্ড বিয়েটার খবর হচ্ছে আমি যখন আমার এই মেয়েটা, মানে আমার বেবিটা যখন হয়, আমি যখন ওদের বাড়িতে যাই, ঠিক তখন এই ঘটনাগুলো আমি জানি। হ্যাঁ, তো এটা বলার পরে তখন ও আমাকে অনেক কথা বলে আমাকে কনভিন্স করে, ফুফু দেখলেন, আমি বললাম না। তখন ফুফু আমার বলে, তুই কি পাগল হয়েছিস? কোন জায়গার আগের কালের বুড়ো মানুষ, তো কোন জায়গার কোন আউল ফাউল গল্পগুলো শুনে কোন শয়তান পয়তানি কি বললো, তুই শুনে জামের পরে এরকম চেঁচাচেঁতি শুরু করছিস। তাই আমি কই, ফুফু তুমি চেনো না ওরে, এরকম শয়তান। পরে ওই পথে ওর বাড়ি চলে গেল, ফুফুকে কি বলে আমি সকালবেলা আমার বাড়িতে চলে আসলাম। তো মা ওরা সবাই চিন্তিত, সবাই এই যে কি হলো বা কি দেখি এইগুলা। তাই বললাম এগুলো বাদ দাও, এগুলো আর কোনো কথা বলো না, আমি কলেজে যাই ঠিক মতো। একদিন পরেও আবার আমাদের বাড়িতে চলে আসলো।
আচ্ছা চলে আসার পরে বলো যে এগুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে আমার শত্রুপক্ষ, অমুক সমুক এই সেই, মানে যেগুলো বলা এখন ওর কথা আর কেউ বিশ্বাস করে না। এখন ওই একদিন পরে আমাদের বাড়ি থেকে আমার বাড়ি আসার পরে ও আমাকে সার্বক্ষণিক 24 ঘন্টা খুব চেকে রাখে, মনিটর করে। হ্যাঁ, এবং আমি হচ্ছে ভাবিকে বললাম যে ভাবি এগুলো এখন আমার তো কিছু প্রোটেকশন দরকার আছে, কারণ এই মুহূর্তে তো বাচ্চা নেওয়া কোনো মতেই সম্ভব না। তো ইন দ্য মিন টাইম আপনি কি এই যে পিস্তল ধরা, আপনাকে যে ছিনতাই করে নিয়ে যে বিয়ে করা, এগুলো ঘটনা কি আপনার বাবা মাকে বলেছেন? হ্যাঁ, সব। তখন সবাই মোটামুটি সবকিছু জেনে গেছে? সব জেনে গেছে আর কি, আচ্ছা। সবাই এগুলা। এখন বলো যে এখন তো ভালো, ও এটা বলে কনভিন্স করে যে আমি ভালো হতে চাইলে আপনারা আমাকে সুযোগ দিবেন না। তার মানে ও মোটামুটি আপনারা সবাই তখন জানতেন যে ও সর্বহারা গ্রুপে? হ্যাঁ। আচ্ছা। এখন বলে যে আমি ভালো হতে চাইলে আপনারা কি আমাকে সুযোগ দিবেন না? আমি হচ্ছি মানে সর্বহারা এই নামটা শুধু আমার ফ্যামিলির লোকজনগুলো, আমার ঘরের লোকজন, মানে আমি আব্বা মা ছোট ভাই, ওরা তো দুইজন ছোট, পাশের ঘর আলাদাদের জানতে দিই না, কারণ ওরা আবার একটা দুর্বল পয়েন্ট পাবে, কারণ সবাই তো চিরদিন মানে মিত্র থাকে না, এরকম। তো এই শব্দটা যেন ওরা না জানে, তখন বলবে যে অমুকের একটাই জামাই, সে আবার হচ্ছে এই কোয়ালিটির, এমনি আছে যা হবার হয়েছে। তো এটা বলার পরে এখন আমি বলি ভাবি এই অবস্থা, কিন্তু ও এই কারণে আমাকে সবসময় চেকে রাখে যে আমি কোনো ধরনের কোনো পদ্ধতি ইউজ করি কিনা বা কিছু। মানে ও চাইতো যে বেবিটা আসুক? হ্যাঁ, ও মনে প্রাণে চাইতো একটা বেবি আসুক, কারণ বেবি ওর ভয় থাকতো যে কোন সময় আমি তো কখনোই ওর সঙ্গে থাকবো না, আমি পড়াশোনা করছি সিচুয়েশন বুঝেই আমি ওর থেকে ডিডাক্টেড হয়ে যাবো, এরকম আর কি। এই কারণেও কিন্তু ওর মনোবাসনায় ঠিক হলো। তো এরকম করে অলরেডি তখন হচ্ছে ওই যে সর্বহারার যে লিডার, উনি তখন প্রচুর সক্রিয়, এবং বোন যাওয়ার রিপোর্ট দেওয়ার পরে যে ও তো আর একটা বিয়ে করছে ভাইয়া, তখন ওকে মারতে আসলো আমাদের বাড়িতে, আমাদের এলাকার একজন লোককে নিয়ে আসলো। ও আবার বললো কি ওই দিন সকালে আমাকে বললো যে আমি একটু বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে আমি 1 সপ্তাহ পরে আসতেছি, তোমার তো এখন খুব মানে সময় তো চলে আসছে, ডেলিভারির সময়, আমি আসতেছি। এটা বলে ও তুমি ঠিক মতো খাওয়া দাওয়া গোসল টোসল করো, এগুলো সব মানে খুব টেক কেয়ার করতো আমাকে। তো আমি ওই সময় আমার বই হাতে থাকতো যে না জানি এরপরে কোনো সমস্যা হয় কিনা, আমার পরীক্ষার সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা অনার্সের। তো ওই আলী হোসেন আসলো, আসার পরে আলী হোসেন হচ্ছে একটা স্টপেজ আমাদের ওখানে পিরোজপুর আর হচ্ছে বাদালের মাঝখানে বনগ্রাম নামক একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ ভেঙে গেছে, মানে বাস আর কি 2 পাশ হয়ে গেছে, এই পাশের বাসের লোক নেমে ওই পাশ থেকে উঠে যায়, ওই পাশ থেকে নামাই দেয় এরকম। কিন্তু ওই মিডল পয়েন্টে ওকে ওখানে মানে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে ওখানে ফায়ারিং হয়েছে, ফায়ারিং হওয়ার পরে শোয়েবকে অ্যাটাক করেছে। হ্যাঁ, হওয়ার পরে ওখানকার একটা ছেলে, মানে আমাদের দিকের একটা ছেলে ওকে সিস্টেমে কিভাবে যেন ওকে বিপদ সীমা আর কি মুক্ত করে দিছে, যে ভাই এইবার আপনি যান, আপনি এবার ফ্রি, এরকম ওর ভিতর থেকে একদম দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি আসলো। আমি বললাম যে তুমি 1 সপ্তাহের কথা বলে গেলে এখনই চলে আসলা। তখন হচ্ছে আমার আব্বা আমারে হাতে পায়ে ধরে বলে যে এই অবস্থা, এখন ওর যে বাচ্চা, এটা তো আমার বংশধর, এখন ওরা যদি আসে তো ওকেও তো মেরে ফেলবে। তখন হচ্ছে সমস্যা, তাইলে এক কাজ করেন আমি ওকে নিয়ে চলে যাই। এখন মা বলে যে এই অবস্থায় মেয়ে আমি কোথায় দিয়ে পাঠাবো, তো লোকে কি বলবে? তখন বললেন যে আমার আম্মা অসুস্থ, ওকে দেখার চাইছে, মারা যাওয়ার মতো অবস্থা, এখনই নিয়ে যাচ্ছি ওকে। এটা বলে বাড়ির ভিতর সবাইকে ওটা বলা হলো। আমি তো সেই কান্নাকাটি যে বুঝছি যে এবার তো মরা ছাড়া নির্ঘাত আর কোনো গতি নাই, একটার পর একটা দুর্যোগ। পরে আমরা আসলাম আমাদের বাজার থেকে, 2 জন 2 দিক হয়ে গেলাম। ও আমার আব্বাকে বলে যে আপনি আমাকে অন্য পথে আমার নামাই দেন এমন জায়গায়, যে আমি ওই পথে আমার বাড়ি যাই, আর ওই পথে ওর খালা বাড়ি থাকুক, কালকে সকালে ওই পথে আমাদের বাড়ি যাবে, আমি ওইখান থেকে এসে ওকে ওই পথে নিয়ে যাব। এটা বলে দিল, চলে গেল। আমি আমার খালা বাড়িতে গেলাম। পরের দিন আব্বা ওকে রেখে আসলো আমার ছোট পুকুর বাড়ি থেকে, ওই পথে ওকে পাঠাই দিল। রাতে আব্বাকে একটা চিঠি লিখে দিল, বলে এটা নিয়ে আপনার মেয়েকে দিবেন, আপনি পড়েন না। আব্বা আবার ওটা নিয়ে রাতে আম্মার কাছে দিল, আম্মা আবার সকালে আমার খালা বাড়িতে গেল। এদিকে তো বাড়ি থেকে সবাইকে বলে আসলাম যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, এরকম শাশুড়ি অসুস্থ, চলে যাচ্ছি। সবাই মেনেও নিল বিষয়টা। তো সবাই বললো যে এক কাজে 2 কাজই হলো, মেয়েটা শ্বশুর বাড়িও দেখা হলো, আর হচ্ছে এখন মানে স্বীকৃতিও যেটাকে বলে, সবাই তো বুঝতো কম বেশি যে হয়তো ছেলে একা একা বিয়ে করছে, এই জন্য বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, বাবা গরিব এই জন্য। তো এইবারই ভালো হলো। চিঠিতে দেখি লেখা মানে বেশ উল্টাপাল্টা, যে তুমি বাড়ি ফিরে যাও, এদিকে ঝামেলা একটু মিটছে, আমি আসতেছি তোমাদের বাড়ি। এখন বলেন কেমন মানে কি অবস্থা, মানে আমার বাড়ি ব্যাকে আসতে বলে। তখন আমি তো এখন আমি অনেকটা শক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কত সহ্য করবেন, আর সহ্য করার আর কোনো মানে পথ নেই। তো আমি বললাম যে আমি মরি বাসি, আমি হচ্ছে এখন তো আর বাবা আমার সম্মান ডুবানো যায় না, আমারও তো একটা ইমেজ আছে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি একদিন পরে। বেবি তখন হয়নি, মানে আর 18 ওদের বাড়িতে যাওয়ার ওই দিনের 18 দিন পরে বেবি ডেলিভারি হয়েছে। তার মানে চিন্তা করেন অবস্থা কতটা ক্রুশিয়াল স্টেজে ছিল সেই সময়তে বেবি। আর আমার পায়ে পানি চলে আসছিল, মানে অনেক ক্রিটিক্যাল, একেবারে ডিফিকাল্ট। তো এখন আমি বললাম যে মা আমি যাচ্ছি মঠবাড়িয়া, মানে নাম তো জানি, ওরা তো নামি দাবি বংশ, আমি ওখানে নেমে সব তো গল্প বলতো, মানে গল্পে গল্পে নামে নামে সবকিছুই চিনতাম।
এটা তো আমি যাই। তখন বললো যে তুই একা যাবি, আমার কাছে 2টা কাপড়ের ব্যাগ, একটা জুতার ব্যাগ, এরকম। তো এখন আমার একটা খালা ছিল, তা বলে যে তুই একটু আগায় দিয়ে আসো। আমি তো মা আমি কোথায় যাব, কোথায় কি চিনবো? তাই আমি বলি মা তোমার যাওয়ার দরকার নেই, খালা তুমি যাবে আমার সাথে? তো মা বললো কি তুই ওর একটু নিয়ে যা। তো দেখেন ভাইয়া আমার খালা কি করলো, মঠবাড়িয়া যে স্ট্যান্ডে ওখানে আমাকে রেখেই বাসের থেকে আমি নামলাম ব্যাগগুলো নিয়ে, 3-4টা ব্যাগ। আর ওদিকে রাস্তাঘাট প্রচুর খারাপ, মনে করেন যে পিছনের যাত্রীগুলা যে যখন গাড়িটা ঝাঁকি দেয় তখন হচ্ছে ছাদের সাথে মাথা ঠেকে যায়, এরকম অবস্থা। কিন্তু আমাকে ওই যে সুপারভাইজার একদম গাড়ির সামনের একটা সিট আছে, মানে আমি তো বোরকা পরা, তারপরে খুবই অসুস্থ, মোটা, মানে আজ করতে পারছে যে উনি মহিলা এরকম অসুস্থ। তো ড্রাইভারকে বললো যে ওস্তাদ একটু আস্তে আস্তে চালান, রোগী কিন্তু। তো যথেষ্ট মানে খুব আস্তে আস্তে মানে গাড়ি চললো, অনেক দয়া করলে, যে আল্লাহর দয়া শুরু হলো আর কি। যাই হোক, আমি নামার পরে আমার খালা ওই গাড়িতেই থাকলো, উনি ওখান থেকে নামলো, নামার পরে ব্যাগগুলো রাস্তার পাশে সাইড করে রানিং আর একটা গাড়ি আসতেছে, বলে আমার আবার রাত হয়ে যাবে, আমার আবার ফেরা লাগবে, তুই একা যা, আমি চলে যাই। ভাই পৃথিবীতে মানুষ অসহায় হয়, ওরকম অসহায়, মানে ওই একদিন অসহায় হয়ে গেলাম আমি। ওই যে আমার অসহায়ত্ব শুরু, আমি চারিদিকে অন্ধকার দেখতেছি, যে আমার তো আর পরিচিত এখানে কেউ নেই, আমার এই অবস্থা। সারাদিন ওই দিন সকালে খালার বাসা থেকে শুধু 1 গ্লাস পানি খাইছি, এরপরে আর কোনো কিছু খাওয়া না। আর তো শরীরে তো এই অবস্থা। আর আমার ওই বুকের খাঁচায় ব্যথা ছিল, প্রচুর ব্যথা উঠতো রাতে বা দুপুরের দিকে। তো এই ব্যথায় আমার ওই ব্যথা আর মনে নাই। তো একটা রিক্সাওয়ালাকে বললাম যে তুমি কি অমুক বাড়ি চিনো? তা বলে অমুক বাড়ি, হ্যাঁ চিনি। তাই বলে ভাই তুমি কি একটু যাবে আমার সাথে? তখন ওখান থেকে 5 টাকা হচ্ছে ওদের ওই রিক্সা স্ট্যান্ড পর্যন্ত ভাড়া, ওখান থেকে হচ্ছে আবার মনে করেন যে 2 কিলোর মতো কাঁচা রাস্তা হেঁটে যাওয়া লাগে ওদের বাড়ি। এর ভিতরে আবার হচ্ছে সাঁকো আছে 2-3টা। তো রিক্সা নামায় দিয়ে বললো যে আপনি এখন হেঁটে যান এত পথ। তখন আমি মানে কান্না করে দিলাম, বললাম যে ভাই আমি কিভাবে যাবো এতগুলো ব্যাগ নিয়ে, আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি টাকা দিব, আমার কাছে টাকা আছে, আপনাকে আমি টাকা দিব, আপনি চলেন। তো ওর ওই রিক্সাটা হচ্ছে ওই মানে বেড়ার সাথে যেটাকে বলে, ও তালা দিয়ে ও আমার সাথে, ওই ছেলেটা একাই সব ব্যাগগুলো মাথায় কাঁধে অমুক সমুক করে নিল, যে টাকা দেওয়ার কথা বলছি, ও আমার সাথে গেল আমাকে আগায় দিতে। তো আমি ওই বাড়িটার ভিতরে মানে জিজ্ঞাসা করতে করতে ঢুকলাম। কিন্তু যখন আমি ওই বাড়িটার ভিতরে ঢুকি, আমার শ্বশুর বাড়ির ভিতরে, তখন একটা মহিলা আমার পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে হন হন করে। তো আমি বুঝলাম যে কে যেন, মনে হচ্ছে যেন কাজের মানুষের মতো আর কি। তো আমি যখন ওই বুঝলাম যে এটা শোয়েবের ঘর, মানে ও যখন যেমন বর্ণনা দিত যে এইটা আমার এইরকম আমার সামনে আমাদের ঘর, এটা চাচার ঘর। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহজাহান খান ছিলেন, 1996 সালে উনি রিটায়ার করছেন, ও হচ্ছে ওর ভাই। আর হচ্ছে 2টা যে সিভিল ইঞ্জিনিয়ার, যে ওর 2টা চাচাতো ভাই, ওনারা ঢাকাতে, মোটামুটি ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি। 11টা MBBS ডাক্তার হচ্ছে ওদের ফ্যামিলিতে, মানে 11টা MBBS, এবং হচ্ছে বোর্ড চেয়ারম্যান একজন, যুবনের মহাপরিচয়, মানে একেবারে খুব টপ লেভেলের আছে 2 জন এরকম, এবং প্রত্যেক ঘরে থেকে 1-2 জন বিদেশে আছে, মানে এরকম একটা ফ্যামিলি। বাড়ি যেন কোথায়? যশোর না, এটা হচ্ছে মঠবাড়িয়া মঠবাড়িয়া জেলা। তো একটাই ও হচ্ছে আর কি, মানে ফ্যামিলি কি গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন আর কি একটা ব্যক্তি, মানে ওর ছোটবেলা থেকে নাকি ওর কার্যকলাপ এরকম। সেই ছিল শোয়েব। বাড়িতে ঢুকতে যাচ্ছেন আপনি, এবং বাড়িতে ঢোকার পরে কি অবস্থা দাঁড়াবে, এবং আপনি তখন 9 মান্থ প্রেগন্যান্ট। হ্যাঁ, চিন্তা করতে থাকুন, দেখুন গল্পটা এখন আবার কোথায় এসে দাঁড়িয়েছে। বাড়িতে ঢুকতে যাচ্ছেন এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন বাড়িতে ঢুকলাম। এখন আমি তো অসুস্থ হয়ে গেছি, 2 কিলো মানে হাঁটা, সে তো এরকম একটা ব্যাগ নিয়ে, এবং আমি তো অসুস্থ, আরো বোরকা পরা গরমে, আর নিচে আবার শাড়ি পরা, এই অবস্থা মানে সব মিলে। তো ওই যে সিঁড়িটা দেখে আমি রিক্সাওয়ালাকে বললাম যে ব্যাগগুলো এখানে রাখো, আমি বসে পড়লাম। সামনে সিঁড়ি, বাঁধানো সিঁড়ি, হচ্ছে মানে বিল্ডিং 1 তলা। আমি বসলাম, বসার পরে ওই মহিলা আবার ব্যাগে চলে আসলো, পিছনের থেকে ঘরের ভিতরে ঢুকলো, মানে ওনাকে ঢুকতে দেখলাম। তো বললাম যে এটা কারা? তো বললো যে এখন আমি কাকে, আমি কি বলবো? তখন ওই রিক্সাওয়ালা বলছে এটা আপনার বউ, মনে হয় যে নাম বললো যে শোয়েবের বউ। এইটা যখন বললো, ওই মহিলা হচ্ছে বারান্দাতে ছিল, ঘরের ভিতরে চলে গেল, গিয়ে ভাইয়া হচ্ছে মানে 3 হাত 3.5 হাত একটা দাও ওইটা নিয়ে বের হলো, যে এক্ষুনি 2 টুকরা করে ফেলবো, যে ওর বউ আসলো কোত্থেকে। হ্যাঁ, ওর তো বউ আছে 2-3টা, ও হচ্ছে সেই বউরাও হচ্ছে আসামি, ডাকাতি মামলার আসামি, অমুক সমুক। ব্যাগগুলা আবার কি রিক্সাওয়ালার হাত থেকে নিয়ে ছুঁড়ে মানে কাদার ভিতরে ফেলে দিল, আর মানে আমাকে মারতে যাচ্ছে। তো এই অবস্থা। তো
অলরেডি লোকজন জড়ো হয়ে গেছে, 2-4 জন মহিলারা, আর ওদের বাড়ি খুব পর্দানশীল, মানে হাজি বাড়ি বলে, যেটা আমার ওই পাশের বিল্ডিংটাই লাগোয়া বিল্ডিং, ওটা হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারের বিল্ডিং, মানে আমার চাচা শ্বশুরের বিল্ডিং। তো ওনারা বাড়ির ভিতরে কেউ ওই মহিলাকে পছন্দ করতেন। ওই মহিলা হচ্ছে ওই শোয়েবের বাবার আর কি, মানে দ্বিতীয় পক্ষের স্ত্রী, এবং অনেক আগলি আর কি, যেটাকে বলে, দেখলে মনে হয় না যে এনার এই ছেলে পেলেগুলা এরকম। আচ্ছা, উনি কি মানে শোয়েবের মা ছিলেন? আপন মা? হ্যাঁ, আপন মা, মানে খুবই একটা মানে ক্রুয়েল কোয়ালিটির চরিত্র। তো এটা বলার পরে মানে ওই গ্যাঞ্জাম দেখে আমার এখন মানে আমি আর বসে থাকতে পারছি না, মানে এখন এই মুহূর্তে যদি আমি শুয়ে না পড়ি তাহলে বোধহয় আমি মারা যাবো, আমার নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসছে। তো আমি মানে আর একটা মেয়ে দাঁড়ানো, আমি ওরকে এক হাত দিয়ে ধরে আমি যখন ওরকে ওই খাটের মানে বারান্দায় উঠে গেছি, বারান্দায় উঠে যখন খাটের সাথে বসে আমি অলরেডি ওই বোরকা খুলে ফেলছি, তখন দেখে যে মানে আমার এই অবস্থা। তখন সবাই বললো যে তুমি চিল্লাপাল্লা করো পরে, আগে এদিকে আসো, দেখো কি অবস্থা, এই বউয়ের তো এই খারাপ অবস্থা। মানে এইটা দেখার পরে, এটা বলার পরে এই ভদ্রমহিলা আর কোনো চিল্লাপাল্লা নাই তার। আপনি যে কনসিভ করেছেন আপনি জানার পর আর চিল্লাপাল্লা নেই? না, মানে আগের যে তার যে 2টা বিয়ে, মানে তার তো কোনো জায়গায় কোনো ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা হয়নি শোয়েবের। এটা দেখার পরে আমার মনে হয় এই কারণেই হয়তো মায়া হয়েছে। আর তাছাড়া এখন মানে দেখেছে যে আমি মানে মারা যাচ্ছি এই অবস্থা, তখন আমি ইশারা করে বললাম যে আমি একটু পানি খাবো। তা উনি বললো যে পানি দেওয়া যাবে না, মানে উনি বললো ভালোর জন্য যে এই সময় এই মুহূর্তেই পানি দেওয়া যাবে না, একটু ঠান্ডা হোক তারপরে। পরে পানি দিল, পানি খাওয়ার পরে তাই আমি বললাম যে ওই ব্যাগের ওই পকেটে অমুক জায়গায় টাকা আছে, রিক্সাওয়ালাকে 100 টাকা দাও। তখন ওই মহিলা নিজে টাকা দিতে গেল, রিক্সাওয়ালাকে 20টা টাকা দিচ্ছে, বলে তোর এইটুক থেকে 5 টাকা ভাড়া, তুই ব্যাগ ট্যাগ নিয়ে আসিস, তোর 15 টাকা বেশি। সেই রিক্সাওয়ালা তো মানে পরানে বাসে, পারলে টাকা না নিয়েই যায়। মানে ও নিয়ে আসলো কেন, ওকে তারা মানে ও অলরেডি বাড়ি থেকে দৌড় বের হয়েছে। সরি ফর দিস লাভ, বাট দ্য সিচুয়েশন ইজ যে যেখানে জীবন থাকে না সেখানে 20 টাকা পেয়েছি, আমি এটা চিন্তা করতেছি। বাট আমি না হা হয়ে শুনছি, বিলিভ মি, আমি জীবনে এত গল্প প্রচার করেছি, যত প্রচার করেছি তার চেয়ে বেশি অনেক অনেক বেশি শুনেছি আমি, কিন্তু আজকের এই গল্পে আমার 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়নি কনসেন্ট্রেশন আমি অন্যদিকে দিয়েছি। এবং আপনি যা বলতেছেন আমার কেন জানি মনে হচ্ছে আমার চোখের সামনে এগুলো সব ঘটে যাচ্ছে। চিন্তা করেন অবস্থা, মানে একটা মানুষের জীবনে ভয়াবহ। আজকে মানে কোনো সন্দেহাতীত ভাবেই বলি যে এই গল্পগুলো আমি জানি অনেক কষ্ট পাওয়া মানুষগুলো শোনেন, কিন্তু একটু শুনে দেখেন তো যে এই ভদ্র মহিলার চেয়েও কি আপনার জীবনে কষ্ট বেশি বা বৈচিত্র্য বেশি? আমি শেষ কমেন্টস এখনই করবো না, আমি শেষ পর্যন্ত শুনতে চাই আসলে কি হয়েছে, তারপর কি হলো। ভাই যে এই কথাগুলো এখন আমি ঠান্ডা মাথায় হয়তো অনেক বছর পরে আপনার সামনে এসে বলতে পারছি, মানে এর একটা মানে সেন্টেন্স বলতে গেলে আমার হয়তো আমার 2 ঘন্টা কান্না করা লাগতো, মানে এরকম টাইমটা আমি পাস করে আসছি। এখন আমার মানে কান্না আসে না, মানে এটা কান্না আসে না। রাতে এখন কি করলাম, ওদের ঘরের ভিতরে আমাকে ঘুমাতে দিল একটা খাট, সেটা হচ্ছে সেই খাটের পরে উঠতে গেলে 2টা চৌকির পরে পাড়া দিয়ে উঠতে হয়, মানে এত উঁচা। মানে আগের কালের যে পঙ্কিরাজ খাট না কি যেন কিরকম বলে, মানে ওর দাদা ছিল জমিদার, মানে ওর দাদিকে বাপের বাড়ি থেকে গিফট দেওয়া হয়েছিল যে খাটটা, ওইটা এখনো আছে, সিঁদুর কাঠের খাট, হ্যাঁ ময়ূর পঙ্কি খাট, ওই ডিজাইন করা। তো মনে করেন যে আমার মাজা সমান তার পয়া কেটে ফেলছে, এখনো সে অতখানি লম্বা ওই খাটটা। যাই হোক, তো ওই খাটটার পরে আমাকে একটা বিশ্রী অবস্থা। তো আমি শুয়ে আছি, এখন শুয়ে থাকার পরে এখন উঠলো কতক্ষণ, বলে যে আপনি ওই আমার ননদরা বললো যে একটু আসেন খেয়ে নেন একটু। শোয়েব কিন্তু আর নাই, ওর কোনো ঠিকানা মিকানা কিছু জানি না কোথায় আছে। আমি কিন্তু একা ওই যে জিদ করে চলে আসছি, যে ওপরে আমি যখন গেলাম খেতে, তখন ওই যে পিছনে ওদের ডাইনিং টেবিলে খেতে দিল, তখন আমি ভাতটা দেখে আমি খুব খুশি হলাম। আর আমার প্রচুর খাওয়া ছিল তখন, মানে খুব খাওয়া, হ্যাঁ এত পরিমাণ খাওয়া, মানে অল্প ভাত দেখলে আমার কান্না চাপতো যে এই ভাতগুলোতে আমার হবে না, আমার আরো লাগবে। আর মায়ের কাছে থাকা তো একটা অস্বাভাবিক ব্যাপার, আরো মা কখন খাবো এটার জন্য ট্রাই করতো যে আর একটু খাক। কিন্তু এখন দেখলাম যে প্লেটে একটু ভাত দিছে একটা ডিম ভাজা। তো আমি এইভাবে বর্ণনা দিচ্ছি এই কারণে যে আমি যখন ভাতটা হচ্ছে আমি মানে এক জায়গায় করলাম, মানে হাত কাঁচানি দিয়ে দেখলাম যে প্লেটটা মাঝখান থেকে ফাটা, এরকম একটা ভাঙা একটা প্লেটে আমাকে খেতে দিছে। তো ওটা দেখে ভাই আমার এমন কষ্ট, এমন দুঃখ লাগলো যে বলার মতো না, যে এত প্লেট দেখতেছি শোকেজের ভিতরে, এরা খাচ্ছে, অথচ আমাকে একটা কি বলে ভাঙা একটা প্লেট আমাকে খেতে দিল। আমি কি এতই নগণ্য? তো আমি একটা অজুহাত দিলাম, আমি বললাম যে আমার খুব পেটে ব্যথা করছে, আমি এখন আর খাবো না। মানে আমি একটা ভাতও মুখে দেইনি আর কি, আমি উঠে আসলাম ওইটা দেখে, ওই প্লেটটা আমি ওদের বুঝতে দিলাম না যে আমি ভাঙা প্লেটের জন্য খেলাম না আর কি। আমি তখন মনে প্রাণে চাইছি যে আমার যে বাচ্চাটা আসুক, এটা যেন জীবিত না আসে পৃথিবীতে, ভাইয়া আমি এটা চাইতাম। দিস ইজ দ্য হার্ডেস্ট অ্যান্ড ক্রুয়েস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। এই জন্যই আমরা বলি যে নাটক উপন্যাসে যা হয় বাস্তবতা তার থেকে 100 কোটি গুণ ভিন্ন। এই মা
সারাটা জীবন ধরেই একটা মেয়ের সবচেয়ে কি বলা যেতে পারে ওয়াইল্ডেস্ট, ন্যাচারাল এবং সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে একটা মেয়ের বয়ঃসন্ধির পর থেকে, যে সে মা হবে। সবচেয়ে বড় স্বপ্ন সেটা। সে যে সিচুয়েশনেই বাচ্চাটা পৃথিবীতে আসুক না কেন, এই ভদ্রমহিলার, উনি নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। উনি নিশ্চয়ই যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে সেভ করার চেষ্টা করেছেন। এবং আমি মানে বলার অপেক্ষা রাখে না, এত এত কষ্টের পরেও মানে যেভাবেই হোক না কেন, মা যদি জানতে পারে এটা যে তার সন্তান পৃথিবীতে আসতে হলে তাকে মরে যেতে হবে, আমার মনে হয় না যে যদি সত্যিকারের মা হয় যে কোনোভাবে নিজের জীবনটা সেভ করতে চাইবে, যে না আমি মরে যাই কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। কিন্তু সমাজ কিংবা পারিপার্শ্বিক অবস্থা কখনো কখনো আমাদেরকে এত ক্রুয়েস্ট রিয়েলিটির সামনে দাঁড় করিয়ে দেয় যে যখন অনাগত সন্তান হয়তো 10-15 দিন পরেই পৃথিবীতে আসবে, আমরা মনে প্রাণে চাই যে আমার সন্তানটি যেন বেঁচে না থাকে। সো দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। মানে আমার এই অনুষ্ঠানটা আজকে আমি জীবন গল্পের 3য় পর্বে আমি খেয়ে হারিয়ে ফেলছি, টু বি অনেস্ট। বলুন তারপর কি হলো? তখন অলরেডি ওর গল্পগুলো তো শুনে ফেললাম। তখন আমি ভাবলাম যে ভাইয়া মানে এই বাচ্চাটা যেন পৃথিবী, মানে আমার জীবন তো গেছে, আর এই বাচ্চাটাকে আমি মানুষ করতে পারবো না, আমি মুক্তি চাই এই জীবন থেকে, মানে এই বাচ্চাটা যেন পৃথিবীতে জীবিত না আসে, যেন মারা যায়। এরকম আবার একা একা কান্না করতাম। এটা হচ্ছে যাই হোক না কেন, ওর যতগুলো বউ থাকুক না কেন, আমি তো অলমোস্ট ওই বাড়িতে নতুন বউ। এরপরে আবার এই অবস্থা, সঙ্গত কারণে লোকজন আসে, মানে আমি শুয়ে থাকি অন্ধকারের ভিতরে, ঘরের ভিতরে, যে 4-5টা শীত কাপড় গায়ে দিয়ে এরকম, তো লোকজনের দেখতে আসে যে কেমন এই বউটা কেমন। তো সবাই দেখে আমার কিন্তু ওই যে এত বিপদের ভিতরেও, ওই যে কাপড় চোপড়ের ভিতরেও আমার 2টা বই ওর ভিতরে ঢুকানো, যে না জানি আমি এর ডেলিভারির পরে কত অসুস্থ হয়ে আমাকে পড়াশোনা করতে হবে, আমার মাথায় এটা থাকতো সবসময়। ওরকম করে আমি রাত্রে খেলাম না, শুয়ে থাকলাম, কিন্তু রাতে প্রচুর ব্যথা, সারা রাত ওরা আমার হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করালো আর কি। তারপরে দিন সকালে 11টার দিকে দেখতেছি যে দূর থেকে যে শোয়েব বাড়িতে চলে আসছে। আচ্ছা। শোয়েব বাড়িতে চলে আসার সাথে সাথে ওর মা তো সেই চিল্লাপাল্লা শুরু করে দিছে। চিল্লাপাল্লার এক পর্যায়ে সে মানে কান্নাকাটি, হাসাহাসি, মানে এই অবস্থা। মানে এখন অলরেডি তারা খুশি যে তাদের বংশধর আসতেছে আর কি, এ কারণে খুশি তারা। তো যখন শোয়েব আমার সামনে আসলো তখন আমার আর বলার কিছু না, আমি শুধু ভাই ওর মুখের দিকে তাকায় আছি। এবং আমি বললো যে ওরা খুব খারাপ কথা বলছে আম্মা, তাই না? আমি বললাম না, খারাপ কথা কোনো কিছু বলে নেই। আমি যদি হতাম ওনার জায়গায় তাহলে উনি তো অ্যাটেম্প করতে গেছেন যে উনি মানে কোপাবেন, মেরে ফেলবে, কিন্তু আমি হলে মেরেই দিতাম। আচ্ছা। কারণ যে তোমার যে ক্রিয়াকলাপগুলো এগুলো তো ভালো না, আর তুমি হচ্ছে আমার তো ওদিকে ডুবাই দিয়ে আসছো সবকিছু, তারপর তুমি আমার ব্যাকে যেতে বলো বাড়ি। যাই হোক, ভালো হোক মন্দ হোক, আমি তোমার এখানে আসছি, ডেলিভারি হলে বাচ্চা যদি পৃথিবীতে আসে সুস্থভাবে ভালো, তাও আমি রেখে চলে যাব, যদি ডেথ অবস্থায় আসে তাও আমি চলে যাব। যতটুক মানে ইন্টেনশন ওকে নিয়ে ছিল বা কিছু, এখন আর আমি এখন নিজের সাথে কথা বলি না, শুধু ওই ডেলিভারি পর্যন্ত মানে ওয়েট করা লাগবে, মানে আমি এরকমের একটা কেমন শক্তর মতো হয়ে গেছি। যাই হোক, এরকম করতে করতে যেদিন আমার বাচ্চাটা ডেলিভারি হলো ওই দিন ও শোয়েব বাড়িতে ছিল না, আর ও বাড়িতে থাকতো না। ওকে কখন পুলিশ এসে ধরে বা কি দেখি, দিনে ঘোরাফেরি করতো কিন্তু রাতে অন্য কোথাও গিয়ে ঘুমাতো। তো আমার ননদ ওরা থাকতো সাথে আমার। যাই হোক, বাচ্চা ডেলিভারি হলো বাসায় বসেই নর্মালে। ওই দিনও আমাদের বাড়িতেই ছিল। আমাদের বাড়িতে থাকার পরেও আমার কি কি জিনিসপত্র ছিল এগুলো নিয়ে আসলো। এখন বললো যে এই 18 দিন দেখে না, বাবা মা তো অলরেডি পাগল হয়ে গেছে যে কি অবস্থা, আমরা যাবো। ফোন মানে খবর দিল যে আমরা অমুক দিন আসছি। তো আমার পিরোজপুর চিনে তো না, বাড়ি পিরোজপুর পর্যন্ত আগায় নিয়ে আসতে গিয়ে গেল। তো বললো যে আপনারা এখন ফিরে বাড়ি যান, কোভিড তো একটা মেয়ে হয়েছে। তো বললো যে তুমি কি বলো, বাড়ি যাবো মানে? তো বললো যে প্রিপারেশন আছে, নাতি দেখতে আসবে, বিয়াই বাড়ি, যাই হোক না কেন তোমার বাড়ি মানে যাওয়ার জন্য যদি আমার 50,000 টাকাও খরচ হয়, আমার জমি জমা যতটুকু আছে অতটুকু আমি বিক্রি করে তোমার মান রাখবা। তুমি যে আমার মান কি রাখলা সেটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আব্বা আমাকে আর রাখতে পারলো না, ওরা চলেই আসলো। তারা হচ্ছে 5,000 টাকা খরচ করে, মানে প্রায় 15 কেজি মিষ্টি, কমলা, আপেল ইত্যাদি ইত্যাদি, মানে অল এভরিথিং এগুলো নিয়ে, মানে যাতে তারা বুঝতে না পারে যে ওর শ্বশুর বাড়ি খুব গরিব নিডি। আসলো। আসার পরে তো সেই কান্নাকাটি, আমারা একদিন মানে আসতে আসতে দুপুর হয়ে গেল, রাত থাকলো, সকালে চলে গেল। কিন্তু আমি তো ওই দিন থেকেই আমি অসুস্থ। দেখ, সে অনেক গল্প, অনেক কথা। আমি ওই টোটালি মেয়ের বয়স 56 দিন পর্যন্ত আর কি ওই বাড়িতেই ছিলাম। পরে আমার বাড়িতে ডাক্তার দেখার সুবিধার্থে চলে আসলাম। চলে আসার পরে আমি আমার এখানেই থাকি। কিন্তু ও হচ্ছে এইবার বললো কি যে তখন মেয়েটা আমার কাছেই। আচ্ছা, মেয়েটাকে নিয়ে আপনি চলে আসলেন? হ্যাঁ, ওটাকে কি আর রাখা যায়? বাচ্চা তো এখন সবকিছু ভুলে গেছি ওকে দেখার পর। বয়স কত এখন? ও এখন এবার 7 ফাইনাল দিচ্ছে। মানে ও গল্পটা শুনছে, ওকে জানে আজকে আপনি যা এগুলো বলছেন এখানে? হ্যাঁ। এত ইন ডিটেইল জানে নাকি আজকে প্রথম সবকিছু জানছে? না, ওর এখন আমার মেয়েটা যে কিভাবে ওকে নিয়ে আসলে আপনি দেখতে পারতেন।
যে আল্লাহ আমাকে একটা লক্ষ্মী দিছে। বাহ, ঠিক আছে, আমরা সামনে দিকে আগাই। তারপর এখন ওইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি আবার পড়াশোনা শুরু করে দিলাম। আমি তো অসুস্থ, ওর ভিতরে শুয়ে শুয়ে যে আমাকে পড়তো, কারণ আমি বুঝে গেছি যে এর সাথে আমার আর কোনো ফিউচার নাই। তারপরে তখন ও বললো কি যে এখন তো আমার বেবিটার ইতিমধ্যে 6 মাস। কোনো বউ পেয়েছিলেন নাকি? কোনো বউ পাননি, বিয়ে শাদী করেছেন সেটা জানতেন? হয়, সব আছে, কিন্তু সব ওই মানে একা একাই চলে যায়, কারণ কেউ থাকে না আসলে, কারণ ওই তো থাকে না এই আর কি। তারপরে হচ্ছে ওই বেবিটার বয়স 6 মাস হলো, মুখে ভাত দিলাম অনুষ্ঠান করে আমার বাড়িতেই, আমার বাবার সাধ্য মতো, কারণ আমাদের তখন হচ্ছে চাল কেনা লাগে না, ঘের মাছ আছে, নারকেল সুপারি টুকটাক যেগুলো হয় এগুলো দিয়ে বাজার হয় মোটামুটি করে গ্রামের ভিতরে যেভাবে, তাও 200-250 লোকের অ্যারেঞ্জমেন্ট করে আনুষ্ঠানিকভাবে আমার বাচ্চার মুখে ভাত দিলাম। ভাত দেওয়ার পরে ও বললো কি যে এখন তো কিছু করা লাগে, মানে ওর বড় ভাই যেটা, সে বললো যে ওকে তাহলে ঢাকাতে দিয়ে পাঠাও, আমরা ক্লিনিক করছি বাবার জায়গা বিক্রি করে, তো আসুক এখানে। বললাম ভালো, দেখো এবার লাইফ ঠিক হয় কিনা, তুমি চলে যাও। দিয়ে পাঠালো। তখন অলরেডি আমার অনার্স পরীক্ষা শুরু হয়ে গেল, ফাইনাল ইয়ারের। আমি পরীক্ষা দিচ্ছি, ও যাওয়ার পরে 1 মাসের ভিতরে 3 বার বাড়িতে আসলো, বাচ্চা রেখে আর ও থাকতে পারছে না। তো বলে যে পরীক্ষাটা হোক, তারপর নিয়ে যাবো। তখন আমার ওই বড় ভাসুর যা বলে, ওর বড় ভাই বললো যে আমার শাশুড়িকে যে তোমার ছেলে বউ ঢাকায় নিয়ে আসো, কারণ এই ক্লিনিক রেখে নতুন ব্যবসা রেখে এরকম বারে বারে যাওয়া এটা ব্যবসার জন্য ক্ষতিকারক। তা বললো যে বউর তো পরীক্ষা দিক, তারপরে যাক। এখন ভাই ওই যে পরীক্ষা তো হলো, মানে মাস ব্যাপী 1.5 মাস বসে পরীক্ষা হলো, কম্প্রিহেনসিভ টোটালি 1.5 মাস লাগলো। তো আমি বললাম যে আজকে তোমার পরীক্ষা শেষ, ও চলে আসলো। তো বললাম তাহলে চলো আমরা কালকে ঢাকায় যাই। এখন সে আমাকে আর ঢাকায় নিবে না, তো বলো তুমি এখানে থাকো, তোমার রেজাল্ট দিবে, তুমি মাস্টার্সে এখানে পড়বা। মানে এর ভিতরে অলরেডি ও আর একটা বিয়ে করে ফেলছে ঢাকাতেই। তখন এখন দেখি ওর মানে আচরণে পরিবর্তন, আমাকে নিবে না। আমার এত দিনের স্বপ্ন, আমার আব্বা বলছে যে আমার মেয়ে পড়াশোনা করবে, এখানে থাকলো, এত কিছু কাহিনী হলো, ও এখন আমাকে ঢাকায় নিতে চাচ্ছে না। তাই বললাম কেন, তুমি কার একটা বিয়ে টিয়ে করছো নাকি কোথাও যে আমাকে নিতে তোমার অসুবিধা? টোটালি সে আনবেই না আমাকে। এক পর্যায়ে সেই রাতে, মানে এই যে ফার্স্ট এই যে 3.5 বছর ওই অবধি হয় আর কি ওর সাথে আমার থাকা, আমাকেও কখনো টর্চার করেনি, মানে কখনো আমাকে গায়ে হাত তুলেনি, এগুলো কখনো করেনি। তো এখানে আমার একটা এমন জোরে একটা থাপ্পড় দিল, আমার একটা কানের দুল একবার ভেঙে কানের ভিতরে ঢুকে গেল। যে আমি যাওয়ার কথা কেন বললাম, যে আমার সে লোক কখনো আমাকে জোরে কথা বলে না, তো আজকে আমাকে গায়ে হাত তুললো, নিশ্চয়ই এর ভিতরে ঢাকার ভিতরে কোনো কাহিনী আছে। ঢাকা তো আমি যাবই। তো আমি করলাম কি, ওই রাতেই আমার বাচ্চাটাকে নিয়ে আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম, মেয়েটাকে কোলে নিয়ে আমার একটা খালা বাড়ি এসে থাকলাম। ও কিন্তু আমাদের বাড়িতেই, ও সকালে চলে যাবে। আমার চিন্তা ভাবনা কি, আমি সকালে ও ঢাকায় যাওয়ার আগে আমি ঢাকায় যাব, অন্তত আমার ভাসুরের একটা কার্ড আছে আমার কাছে যে আমি ঢাকায় যাব। যাই হোক, এক পর্যায়ে সবাই বললো যে তাহলে ওর চেতাচেতি তো যুক্তি আছে, তা তুমি এখন ওকে নিবে না, এখন ওখানে কি করবে? তুমি ওকে পার্মানেন্ট ভাবে না নিতে পারো, তুমি বেড়ানোর জন্য নিতে পারো, যে তোর পরীক্ষা হয়ে গেছে, একটু রিক্রিয়েশনের দরকার আছে, নিয়ে যাও। তো সবাই যখন বললো যে সবার জবাব দিতে দেওয়া লাগে, তাও বললো যে চলুক বলে মোটামুটি আমার ওই বাড়িতে একটা কোনো টুকরা মানে কিছু নাই, কাপড় চোপড় এভরিথিং সবকিছু নিয়ে আমরা চলে আসলাম ঢাকাতে। আসলাম আমার ওই ওর বড় ভাইয়ের বাসায়। তো যাই হোক 13 দিন ছিলাম ওই বাসাতে। এই 13 দিনের ভিতরে ও একদিন ওই বাসাতে আসেনি, থাকেনি আমাদের সাথে, ওই ক্লিনিকেই থাকে। রাতে নাকি ওর ক্লিনিকে থাকা লাগে, কিন্তু ও রাতে ওই ক্লিনিকে থাকার নাম করে ও হচ্ছে ওই মহিলার কাছেই থাকে। যাই হোক, পরে ওর ভাই করলো কি, বাসা চেঞ্জ করে দিল, আমাদের ওই পুরনো বাসায় রেখে 30 তারিখে বা 1 তারিখে ঢাকা। তখন তো আমি বুঝতাম না যে বাসা ভাড়া কাকে বলে, ওই যে গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। তাও 1 তারিখে নাকি বাসা ছাড়তে হয়। তো ওরা আমাদের 29 তারিখে বাসা ছেড়ে চলে গেল। আমাদের 2 মা বেটিকে ওই বাসার ভিতরে রেখে সব মালামাল বের করে ফ্ল্যাটের ভিতরে, 5তলা ফ্ল্যাট, মানে 5তলার পরে একটা রুমের ভিতরে বললো যে শোয়েব আসতেছে, তোমরা এখানে থাকো। ওরা সবাই চলে গেল আমাদের রেখে, আর একটা পাতিলে অল্প একটু ভাত আর একটা আলু সিদ্ধ এটা রেখে সবাই চলে গেল। তো শোয়েবকে এটা ক্লিনিকে গিয়ে বলে যে আমরা ওদের রেখে চলে আসছি, আমরা বাসা ভাড়া, তুই বাসা দেখে আর কি এখন নিজের মতো করে থাক। ওই ফাঁকা ঘরের ভিতরে ওই রাতটাতে এখন থাকা লাগবে, একদিনে কোথায় বাসা পাবে? আর ওকে কেই বা বাসা ভাড়া দিবে? কোনো ফার্নিচার নাই, মানে টোটালি কোনো কিছু নাই। একটা ব্যাগেজে একটা বাচ্চা নিয়ে কি করা, টাকা পয়সারও দরকার আছে। ভাইয়ের সাথে আর কি ওর অলরেডি জ্ঞানজাম হয়েছে, এটা আমি জানি না, এই কারণে ওর ভাই এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে আর কি, কারণ ওর তোর ক্যারেক্টার ভালো না এই কারণে। তো ওই রাতে আমরা ক্লিনিকে গেলাম, ওই যে ক্লিনিকে যে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক যে 11:30 ছিল মিরপুর, ওখানে। তো ওই রাতে বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জনে ওই যে কি বলে রিসেপশনের যে রুমটাতে এরকম কার্পেট বিছানো, ওখানে মানে একটা কাঁথা বিছিয়ে, কিন্তু আমাকে আল্ট্রাসোনোগ্রাম রুমে যেতে দিচ্ছে না। আমি তো দেখিনি কখনো এগুলো, শহরের পরে ব্যাপার সব আমি একটু দেখি, কোথাও যে এখানে থাকো এরকম। তখন বুঝি যে ওই মহিলা আবার আসছিল কিনা রাতে, এ কারণে কি আমাকে যেতে ওখানে নিষেধ করলো কিনা। যাই হোক, গেল একটা বাসা নিল
টিন শেডের 3টা রুম সিরিয়ালি, মানে 3টা ঘর, মাঝখানের ঘরটা নিল হচ্ছে মনে হচ্ছে যেন এক হাত মাথার উপরে আর কি চাটাই টিনের। তখন হচ্ছে পহেলা চৈত্র, ওই দিন শনিবার ছিল। তখন আমি বললাম যে পহেলা চৈত্র আরো শনিবার, আমাদের যাই হোক না কেন, একটা আর আটটা দিয়ে শুরু হোক, এটাই কিন্তু আমাদের সংসার শুরু, তো শনিবার সংসারটা করুন, আর একটা দিন না হয় ক্লিনিকে থাকি, সমস্যা কি রাতে। এটা আমি বললাম, তো আমাকে অনেক উল্টাপাল্টা কথা বললো। যাই হোক, আমরা শনিবারে ওই বাসাতে উঠলাম। চৈত্র মাসের ঠাটা রৌদ্রে এক হাত, ওখানে অনেক ঘটনা, যেহেতু আমি ছেড়ে যাচ্ছি, তো 1 মাস পর্যন্ত ছিলাম। এর ভিতরে আমার অনার্সের রেজাল্ট দিয়ে দিল এটা, এবং আমি বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারছি না। ওই 1 মাসেও আমি টোটাল, তখন চৈত্র মাস, ওই চালের অবস্থা এরকম, একটা ফ্যান নাই, একটা খাট নাই, কোনো কিছুই, বাচ্চাটাকে নিয়ে ওভাবেই ফ্লোরে আসি। তো এর ভিতরে ওর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম শুরু করে দিল, ওর ভাই ওকে ক্লিনিক থেকে বের করে দিল। আমি মানে ও দুপুরবেলা আসলো বাসাতে বাজার দিতে, তখন আমি সবসময় 3টা চেন পরতাম, মানে ও আমাকে দিছিল স্বর্ণের, বাচ্চার একটা আর আমার 2টা। তখন একটাই ছিল একটা আকিক পাথরের একটা লকেট ওয়ালা একটা চেন ছিল। তো দেখি ওই চেনটাই বড় আর কি, মানে অনেক বড়। তো দেখি ওই আমার গলা থেকে নিয়ে নিল চেনটা, তো ওই গলায় দিত যে থাকুক। এখন দেখি হঠাৎ করে ওর গলায় চেনটা নাই। তো বললাম যে তোমার গলায় চেনটা কোথায়? হঠাৎ হাত দিয়ে বলে যে পড়ে গেল নাকি কোথায়, আমার এক বন্ধুর বাসায় গেছিলাম, ওখানে তো শার্ট খুলেছিলাম, পড়ে গেছে নাকি, যাই হোক এরকম একটা কাহিনী। কিন্তু ওই চেনটা ওই মহিলাকে দিয়ে আসছে। মানে ওখান থেকে একদিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে, যে তুমি, আমরা তো এখানে কিছুই চিনি না, মেয়েটা তখন অলরেডি অসুস্থ হয়ে গেল ওইখানে যে গরমের কারণে, আমরা আমাদের বাড়িতে নিয়ে আসলো। আমাদের বাড়িতে নিয়ে আসার পরে আমাদের রেখে ওই 2 দিন থাকলো, মানে 2 দিন। এই 2 দিনের ভিতরে আমার বাবা ঘেরে, আমাদের ওদিকে তো গলদা বাগদার চাষ হয়, চিংড়ি চাষ আমাদের বাগেরহাটের ওদিকে, ও মানে এগুলো বিক্রি করে দিল। বললো যে আব্বাকে বললো যে আর্জেন্ট ভাবে আমার টাকা লাগবে, আমি ক্লিনিকের জন্য আমার টাকা ইনভেস্ট করা লাগবে, ও এখানে 1 মাস থাকুক বাড়িতে, আমি ওদিকে গুছাই। মানে এভাবে ও তো কনভিন্স করার পাওয়ারটা অনেক বেশি। মানে আব্বাকে চিংড়ি মাছ বিক্রি করতে গেলে তার বাজারে নিয়ে যাওয়া লাগে না, শুধু পার্টিকে ফোন দিলে, মানে খবর দিলেই হয়, এরকমের একটা ব্যাপার স্যাপার। টাকা অগ্রিম দিয়ে দিল, ও আমাদের রেখে চলে আসলো। এই যে আসলো তো আসলো, ওর আর কোনো খবর নাই, ও কোনো ফোনে কোনো মানে কানেকশন পাচ্ছি না, যোগাযোগ রাখতেছে না, আসতেছে না। 2 মাস 3 মাস পর একটু হয়তো বা ফোন দিতে পারে। তো বললো যে আমি খুব বিপদে আছি। এসে অলরেডি ও তখন এই মহিলার সাথে সংসার করা শুরু করে দিচ্ছে। ও নিজে করে একটা নার্সিং হোম করছে, মানে ওই মহিলা হচ্ছে মেন্টালের নার্স, ঢাকার খুব বয়স্ক একটা মহিলা, 50 আপ একটা। একদিন ওর বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে, তুমি ঢাকাতে কি করো? ও তো আর একটা বিয়ে করছে। আমার মাথার অবস্থা আরো খারাপ, যে অবস্থা, আর একটা বিয়ে করে ফেললো। আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে একা বাচ্চা, তখন 8, 9, 10, 11, 12 মাস, মোটামুটি বছর হয়ে গেছে আর কি বেবির বয়স। ওকে রেখেই আমি চলে আসলাম। খোঁজাখুঁজির পরে পাইলাম না পাওয়ার পরে ও আমাদের বাড়িতে একবার গেল, যাওয়ার পরে আমি সবাইকে ডাকলাম, আমার আত্মীয় স্বজন যারা আছে। তখন ওদের ওখান থেকে আমি বললাম যে ওকে মুখে দিয়ে বললে কাজ হবে না, ও যে কত বড় শক্ত লোক, ওটা হচ্ছে আমাকে ঢাকায় নিয়ে এরকম করছে। তো এখন ও কি করবে, ও একটা বিয়ে করছে কিনা এটা ওকে মুখ থেকে স্বীকার করাও, তারপর হচ্ছে আর না হলে ও আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে যাক, কিছু একটা করুক, নাহলে আমি থানা থেকে পুলিশ নিয়ে আসতেছি। মানে আমি একদম পুরো পাগল হয়ে গেছি এটা বলে। হ্যাঁ, আমি সত্য থানায় চলে গেছি। থানায় চলে যাওয়ার পরে এসে দেখি যে মানে আমার মানে লোকজন যাদের মাঝে ওকে বসায় রেখে গেছে, এদেরকে কনভিন্স করে কোন ফাঁকে ও ওখান থেকে চলে গেছে। এটা করার পরে এক পর্যায়ে আমি একা খোঁজ করার জন্য, তখন আমার একটা চাকরির অফার আসলো হচ্ছে আশা এনজিওতে। তো ইন্টারভিউ দিতে ঢাকাতে আসতে হবে। তখন আমি বললাম এই 1 কাজে 2 কাজ, ওকেও খুঁজে দেখা যাবে, আমিও যাই। কেউ আসতে দিতে চাচ্ছে না বাড়ি থেকে। আমি বললাম যাই মা, কি হবে, জীবন এখন তো আর চলছে না, আব্বা তো আর বয়স হয়ে যাচ্ছে, ছোট ভাই 2টা লেখাপড়া করতেছে, আমার তো কিছু একটা করা উচিত, মেয়ের খরচ, এই আর কি। তো আমি আসলাম ঢাকায়, এসে হচ্ছে ওকে ওই ক্লিনিকে পেলাম না, মানে যেটাতে ওই প্রথমে ছিল। ওইখান থেকে লোকজনের কাছে খবর নিয়ে একটা জায়গায় গেলাম, ওখানে ওকে মানে পেলাম। পাওয়ার পরে ও আমাকে একটা বাসায় নিয়ে গেল, হচ্ছে ওর একটা নার্স ওর বাসায়, ওইখানে আমাকে রেখে দিল। বলো যে আমার তারপরের দিন আর কি আমার ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিয়ে আমি বাসাতে আসলাম। ওই বাসাতে আমি বললাম তুমি কোথায় থাকো, আমি সেখানে যাব। তো বললো আমি একটা মেসে থাকি। আমি বলছি তাইলে সেখানে আমি যাবো, অন্তত দেখে আসি, অন্তত তোমাকে যদি খুঁজে না পাই অন্তত জায়গাটা তো চেনা থাকলো, এরকম। আমি আর কি ওই দিন বাড়ি চলে যাবো এরকম চিন্তা ভাবনা। তো ও কোথায় থাকে একটু দেখে যাই। এক পর্যায়ে ও না আমাকে নিলই না নেওয়ার পরে হচ্ছে আমি যখন জোরাজোরি শুরু করলাম, ওই বাসাতেই বসে ও আমাকে মানে খুব মারলো। সেই মারির কারণে এখনো আমার এই যে ডান চোখটা হচ্ছে আমার প্রচুর সমস্যা হয়, অনেক সময় চোখে ঝাপসা দেখি এই অবস্থা মানে হয়ে যায়, মানে রক্ত নাক থেকে মুখ থেকে এরকম রক্ত বের হয়ে গেল।
তো ওইটা ভাইবার আগের দিন, ভাইবার আগের দিন, হ্যাঁ ভাইবার আগের দিন ওইখানকার লোকজন আবার দেখলো পাশের ঢাকা শহরে, তো ওরা পুলিশ ডাক দিল যে এই মেয়েটাকে মেরেই ফেলবে এই অবস্থা। পুলিশ আসার পরে ও পুলিশদেরকে অনেক হাতে পায়ে ধরলো, বললো যে না সমস্যা না, আমি বললাম যে তখন আমি বললাম এই একটা সুযোগ, তাই আমি বললি ও না আমাকে এরকম ওর বাসায় নিতে চাচ্ছে না, আমি তো আর ওয়াইফ, এই যে বাচ্চাও আমাকে এখান থেকে আমার বাড়ি পাঠাবে। বেবিটা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওকে আর কোথাও রাখি না। আচ্ছা, সবসময় সাথে করে? সবসময় বেবির সামনে এই ধরনের আচরণ করছে? হ্যাঁ, বলে যে তাহলে তুই এখানে মুসলেকা দে, পুলিশে বলছে যে তুই এটা নিয়ে যাবি তোর বউকে সাথে করে, আর ও যদি নেক্সট টাইম এসে আমাদের কমপ্লেন করে যে তুই ওকে বাসায় নিসনি, তাহলে কিন্তু একটা মামলা হবে, তোরে কিন্তু অ্যারেস্ট করবো। তো আমি যে এই তো সুযোগ, তখন ওটা একটু পুলিশের ওর খুব ভয়, কারণ ওর তো বিগত দিনের ইতিহাস তো ভালো না, রেকর্ড, এই কারণে ও আমাকে বাসায় নিয়ে গেল। কিন্তু বাসায় যাওয়ার পরে যা দেখলাম তখন হচ্ছে ভাইয়া মনে হচ্ছে যেন আমি একসাথে 3টা মারি, বেবিটাকেও মারি, ওকেও মারি, আর যাকে দেখলাম তাকেও মারি, সেই মহিলাকেই, মানে ওর যে পরবর্তী যে সংসার সেখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো সেইখানে যা হয় প্রাথমিক পর্যায়ে চিল্লাপাল্লা গ্যাঞ্জাম, অনেক কান্নাকাটি, আমি শুধু কান্না করতেছি। তখন খোঁজ নিয়ে দেখলাম ওই মহিলার একটা ছেলে আছে, তখন ছেলেটা প্রায় মানে কি ওই মহিলার আগের ঘরের, হ্যাঁ 15-16 বছর বয়স ছেলেটার, এরকম অবস্থা। তাই আমি বললাম তোমার তো মানে যেটা বোঝানো দরকার যে তোমার তো সংসার আছে, ছেলে আছে, আমার মেয়েটাকে বাপ হারা করো না, আমাকে স্বামী হারা করো না, আমরা খুবই অসহায়। তো উনি কোনো কথা আর কি শুনলেন না, আমাকে ওই মানে ক্লিনিক নিচতলাতে, ওরা থাকে 3 তলায়, আমাকে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে অলরেডি আমাকে আটকাই দিল। এখন আমি না জিদের কারণে বা কষ্টে দুঃখে আমি কোনো কিছুই খাচ্ছি না। আমার মনে আছে ভাইয়া 7 দিন পর্যন্ত আমি শুধু বাথরুমে গেছি আর পানি খেয়েছি। মেয়েটার কি অবস্থা? মেয়েটাকে ওই যে টুকটাক খাবার দিচ্ছে, মেয়েটাকে খুব আদর করতেছে, কারণ মেয়েটা ছাড়া কিছু বোঝে না, মেয়েটাকে খুব আদর করতেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, মেয়েটা তো তখন বুকের দুধ খায়, তো আমার দুধেও কম পড়তেছে না, কিন্তু আমি কিন্তু কিছু খাচ্ছি না, শুধু বাথরুমে যাই আর পানি খাই, ওদের ঘরে সিদ্ধ করা পানিও আমি খাই না। এটা মানে আর আমি ফাঁক খুঁজতেছি যে কখন আমি বের হবো এখান থেকে, ও আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু মা ওকে ফোন দিছে, তো বলো যে বেশি যদি আপনারা চিল্লাপাল্লা করেন হচ্ছে ওরে ঢাকা শহরে মেরে ম্যানহোলের ভিতর ফেলে দেবো, আপনারা আর ফোন দিবেন না। এটা বলার পরে তো আব্বা আমার কি অবস্থা হয় সেটা তো বুঝেন। তো একদিন আমি একটু শুয়ে আছি, ওরা দুপুরে কেউ নাই বাসায়, হঠাৎ করে দেখি যে ওরা দুজনেই চলে আসে, মানে আমি একটু ঘুমের মতো, বাচ্চাটা পাশে নিয়ে আমি একটু ঘুমের মতো আসছি, মানে আর তো পারি না, ক্লান্ত হয়ে গেছি। হঠাৎ আমার হাতে ব্যথা পাচ্ছি, মানে খুব, ওরা আমাকে ইনজেকশন পুশ করতেছে, যে ওই মহিলা তো মেন্টালে চাকরি করে, ওইখান থেকে ওই যে এরকম কি জাতীয়, যে মানে আমাকে একদম টোটালি মানে মেন্টালি ডিসঅর্ড করে দিবে এরকম একটা ইনজেকশন আমাকে পুশ করার, মানে একজনে হাত ধরা আর একজন মানে মাত্র নিডলটা একটু ঢুকাইছে, এই অবস্থা। তখন আমি এক লাফ দিয়ে উঠে বসছি। তখন বলে কি যে আপনি অসুস্থ, এই জন্য আপনাকে সুস্থ করার জন্য। তাহলে তো আমি তো সুস্থ মানুষ, আমাকে হুশ অবস্থায় দিতে হবে, আমি তো ঘুম, এগুলো কি দেখি, মানে জোরাজুরি করতেছে আমি ওষুধটার নাম দেখার জন্য। তো এক পর্যায়ে জানালা থেকে ফেলে দিল। তো আমি আবার ওই যে মানে ওয়ালের সাথে আঙুল মানে ঠেকনা দিয়ে, মানে যাতে ওষুধটা বাইরে চলে যায়, এরকম মানে ধস্তাধস্তি হচ্ছে এক পর্যায়ে। তখন আমি বুঝলাম যে ওরা আমাকে কিন্তু মেরে ফেলবে, আমাকে এখান থেকে বের হওয়া লাগবে। আর কোনো চিল্লাপাল্লা করলে কোনো আশেপাশের লোকজনও দেখতে পাচ্ছি না, এই অবস্থা। সকালবেলা ওই মহিলার হচ্ছে নাইট ডিউটি, ওই মহিলা তো নাইটে চলে গেছে, ও সকালবেলা উঠে হচ্ছে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গেছে। আমি এই ফাঁকে মানে আমার কাছে 12 টাকা না 13 টাকা এরকম ব্যাগে একটা কি ছিল, আর মেয়েটাকে কোলে নিয়ে আমি একদম শুধু বুরকাটা পরছি, আর ওই ব্যাগটা মানে খালি বাচ্চার যে একটু কাপড়ের একটা নেটের ব্যাগের ভিতরে 2-3টা কাপড় নিয়ে আমি ওইখান থেকে বের হয়েছি। বাইরের থেকে সিট কিনে দিয়ে দরজার, যে আমি বের হয়ে একদম আর্লি ইন দ্য মর্নিং আমি বের হয়ে রাস্তায় বের হয়ে চলে আসছি। বের হয়ে চলে আসার পর একটা সিএনজিকে বললাম যে যাবেন নাকি, যে সায়েদাবাদ। ওই বললো যে হ্যাঁ যাবো, মানে সায়েদাবাদ নিয়ে আসলো আমাকে। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, 150 টাকা তখন সিএনজি ভাড়া চাইলো আমার কাছে। তখন আমি এটুকু বুঝলাম যে আমি স্ট্যান্ডে আসার পরে আমাদের পরিচিত রুটের গাড়ি, আমি চিনবো লোকজন, ওদের কাছ থেকে আমি হেল্প নিব। তো আসার পরে আমাদের কাউন্টারে গেলাম, কাউন্টারে আমি বললাম যে আমি এরকম সমস্যায় পড়ছি, আপনি হচ্ছে আমাকে টাকা দেন, আমি হচ্ছে ওখান থেকে আমি পেইড করবো, আমার আব্বা ওখানে আছে। তো ওটা দিল, ওই টাকা দিয়ে সিএনজি ভাড়া দিয়ে দিলাম, আর বললাম যে আমি গাড়িতে যাব, আমাকে টিকিট করে দেন, ওখান থেকে আর কি সব টাকা আপনাকে পে করে দিব। অলরেডি ওইখানের ফোন থেকে, আমরা যে বাজারের নাম্বারে ফোন দিই, ওইখান থেকে ফোন দিলাম যে ব্যস্ত, বাড়ি খবর পাঠাও ভাই, যে আমি আসতেছি, সাইনবোর্ড যেন আব্বা টাকা নিয়ে থাকে। যাই হোক, এরকম করে আমি মেয়েটাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে হচ্ছে আমি মামলা করে দিলাম। মামলা করে দেওয়ার পরে, মামলা করতে গেলে টাকা লাগে, সে অনেক
অনেক ইতিহাস, কিন্তু এক পর্যায়ে পুলিশরা কত সালে মামলা করলেন? 6 এর প্রথম দিকে, 1 বছরের 2006 সালের প্রথম দিকে মামলা করলেন। মামলা করাটা কি অতটা সহজ ছিল? হ্যাঁ, মামলা করাটা তখন অলরেডি সহজ ছিল না। মানে নিজেদের তো রিলেটিভ আত্মীয় স্বজন আছে, অনেক ধর্ণা ধরা লাগছে যে মানে কি নারী নির্যাতন মামলা? নারী নির্যাতন মামলা। আচ্ছা। তো বললো যে এত টাকা লাগবে, 12,000 টাকা লাগবে একটা মামলা রুজু করতে গেলে। তো ওখানকার একটা চেয়ারম্যানের সহায়তা নিলাম, আমাদের রিলেটিভ হয়। এখন আসামি ধরার আর কোনো মানে নোটিশ করা বা তদন্ত করা বা চার্জশিট দেওয়া এগুলো কোনো কিছু নাই। তখন আমি বললাম আসামি কোথায় থাকে আমি জানি, আপনারা আমার সাথে যাবেন, ঢাকাতে আপনাকে ধরাই দিব। তো ওনারা যে এস্টিমেট আমাকে দিল যে ঢাকাতে, বাগেরহাট থেকে ঢাকাতে আসামি ধরাতে আসলে মিনিমাম 50,000 টাকা খরচ আছে। একটা গাড়ি নিয়ে আসতে হবে, ওখান থেকে ফোর্স নিয়ে আসতে হবে, প্রথম দিন যদি না পাই দ্বিতীয় দিন ওদের জন্য ওয়েট করতে হবে, তাদেরকে হোটেলে রাখতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, মানে এইসব মিলে 50,000 টাকার একটা অ্যামাউন্ট আমাকে বললো যে এই টাকা খরচ আছে তোমার। দেখেন 50 পয়সা খরচ করার মতো তো অ্যাবিলিটি আমার নাই। তো আমি বললাম যে আপনি আমাকে রিকলটা দেন, আমি একা একা মানে আসামি ধরি। তখন ওনারা হাসাহাসি করতেছে যে তুমি পারবা? তাই আমি বললাম যে আমি পারবো। তখন আর একজন বললো যে দিয়ে দেন তো, দেখেন পারে কিনা, বিপদ ছাড়ান। ওনারা মানে তাচ্ছিল সহকারে আর কি দিল আমাকে কাগজটা। দেওয়ার পরে আমি ওই দিনই রাতে গাড়িতে উঠলাম। রাতে গাড়িতে উঠে আমি তখন আর বেবিটাকে কাগজ দিয়ে দিল আপনাকে, মানে আপনি কিভাবে আসামি ধরবেন? আপনি তো ধরার ইখতিয়ার নাই, আপনার সাথে তো পুলিশ লাগবে। এটা যখন আমি থানাতে দিব, মানে ওই কাগজটা আমাকে দিয়ে দিল, আচ্ছা, রিকুইজিশনটা দিয়ে দিল আমাকে আর কি, যে এটা আপনি ওইখানকার আসামি যে থানার আন্ডারে আছে ওই থানাতে জমা দিলে ওরাই আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, এটা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আপনি ওটা নিয়ে ওই থানাতে জমা দিলেন? হ্যাঁ, আমি আসলাম, কিন্তু আমি আসার পরে আমি এখানে একটা মানে হেল্প পাইলাম, হচ্ছে আমার ওর বড় ভাই যে যাদের সাথে শেয়ারে বিজনেস করতো ওই যে ক্লিনিকের, ওদের সাথে ওদের খুব মানে গ্যাঞ্জাম। তো আমি ওনাদের হেল্পটা নিলাম, ওনাদের ওখানে গেলাম, ওনারা আমাকে পুরোপুরি হেল্প করলো। ওনারা হচ্ছে থানাতে গেল, থানাতে যাওয়ার পরে মানে আমার কোনো টাকা খরচ হলো না। থানাতে যাওয়ার পরে ওরাই হেল্প করে দিল, পুলিশও কোনো আমার কাছ থেকে কোনো টাকা নিল না। মানে আমার ওই বেবির ছবিটা দেখার পর আমার বেবিটা অনেক কিউট, আমি কান্নাকাটি করলাম, একটা টাকাও নিল না। এই যে পল্লবী থানাতে, তো ওই বাসাতে গিয়ে কেউ ধরা গেল, দুজনকেই অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে ওরা অনেক মানে ওই মহিলার গলায় গহনা টহনা ছিল, ওরা আমাকে দিয়ে দিল, বললো যে এগুলো নিয়ে আপনি আমাকে ছেড়ে দেন, আমি ওকে ডিভোর্স দিচ্ছি এখনই। তখন আমি ওইগুলো ধরে আবার মানে ফিকা ফেলে দিলাম, বললাম যে আমার মানে কোটি টাকা জীবনই শেষ হয়ে গেছে, সোনা দানা দিয়ে আমি কি করবো? তুমি তো আমাকে বলছিলে যে তুমি 15 দিনের ভিতরে ওকে ডিভোর্স দিয়ে দেবে, তুমি দিব্যি বহাল তবিয়তে সংসার করতেছো, আমার তো কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাটার কোনো খোঁজ খবর নেয় না। এটা বলার পরে তখন ওই থানার ওসি মানে তখন উনি বললেন যে তোমার কিন্তু ওইগুলো আনলে তোমার নামে কিন্তু কোনো কেস হইতো না, কারণ ওরা তোমাকে কিন্তু স্বেচ্ছায় দিয়ে দিয়েছে, দেখলাম যে তুমি ওইগুলোর লোভী না। মানে উনি কোন সেন্সে বলছে আমি জানি না। তো যাই হোক, ওখান থেকে আমি আবার চলে আসলাম। পরে মামলা ওইভাবে চলতে থাকলো। আসামি যেহেতু বাগেরহাটে মামলা, ওদের চালান করে নিল, ওদের হাইকোর্ট করা লাগলো। ওই মামলায় হাইকোর্ট করে জামিন হলো। জামিন হওয়ার পরে এক পর্যায়ে ওরা আমার নামে বিভিন্ন ধরনের মামলা দিতে থাকলো, একটার পর একটা কাউন্টার মামলা যেটাকে বলে। তো আমি বাড়িতে, বাচ্চাটার তখন হচ্ছে 2.5 বছর অলরেডি হয়ে গেছে, মামলা এরকম ঘুরতেছে। হঠাৎ করে একদিন রাতে আমার বাড়িতে পুলিশ গেল, মানে সবে মাত্র একটু শুইলাম, এর ভিতরে শীতের রাতে, তাও আবার ও জামিন থেকে বের হয়ে আমার নামে যে একটা মামলা দিল ওটার অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে থানা থেকে আমাদের পুলিশ নিয়ে এসে, আমার ছোট ভাই তখন এসএসসি পরীক্ষা দিবে, আমার আব্বা আর আমাকে